আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে 47 বিসিএস প্রিলি পাশ করার জন্য অভিনন্দন। খুব কঠিন একটা বিসিএস প্রিলি পাশ করলা। আহ, যেখানে সম্ভবত আমরা আমরা যদি রেশিও হিসেব করি প্রতি সিটের অ্যাগেনিস্টে, তাহলে সবচেয়ে কম সংখ্যক প্রিলি টেকাইলো। তো এটার আম, তোমাদের জন্য ভালো দিক, লিখিত মোটামুটি যেহেতু কম স্টুডেন্ট অ্যাপিয়ার করবে, তাহলে রেজাল্টটা মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমন লোকজন পিএসসি টেকায় নাই, দেখা গেল ওর আসলে ওই লেভেলের লিখিতের জন্য বা বিসিএস জন্য ওরকম প্রস্তুতি নাই, বা সে কোনো কারণে প্রিলে টেকে গেছে, সে তো খামাখা লিখিত থেকে ফিরে না আসে। সে মোটামুটি তার প্রিলিতে তার প্রস্তুতি আহ, তোমার ও জার্নি শেষ, পরে জার্নি হতে সে শুরু করবে। তো যেহেতু এই বিসিএসটার জন্য সময় খুবই কম, আমি সেশনটা এমনভাবে সাজানোর ট্রাই করছি যাতে, কারণ তোমাদের শুধু বললেই তো হবে না, এটা করো ওইটা করো, ওই রেফারেন্স বই পড়ো, এখন আসলে 2 মাসের মধ্যে রেফারেন্স বইটা এগুলো কোনো কিছুই পড়া পসিবল না। তো আমি এই জন্য প্রেজেন্টেশনটা একদম শর্ট রাখতেছি এখানে, যেটুকু ফিজিবল তোমাদের জন্য সম্ভব এই সময়ের মধ্যে পড়া, ওটুকু নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো। তোমরা এটা মোটামুটি সবাই জানো, লিখিত পরীক্ষার যে সিলেবাস, এখানে 600 নম্বর সবার জন্য সেম, তাইলে ইংরেজি 200, গণিতে গণিতে মানসিক দক্ষতা 100, এবং জিকে 300। এই 600 নম্বর সবার জন্য সেম। তুমি জেনারেল ক্যাডার দাও, টেকনিক্যাল দাও, বোথ ক্যাডার দাও, সবার জন্য 600 নম্বর পরীক্ষা দিতেই হবে। এই 600-র সাথে কি কি যোগ হবে? যারা শুধুমাত্র জেনারেল ক্যাডার, শুধু জেনারেল ক্যাডার, তাদের ওই 600-এর সাথে যোগ হবে বাংলা 200, বিজ্ঞান আইসিটি 100। তাহলে আগের 600-এর সাথে এখন যুক্ত হলো 300, টোটাল 900। তাহলে যারা শুধুমাত্র জেনারেল ক্যাডার, ওরা 900 নম্বর পরীক্ষা দেবে। দেখি যারা টেকনিক্যাল বা পেশাগত ক্যাডার, তাদের ওই যে প্রথম যে 600 নম্বর বললাম, সেই 600 এর সাথে বাংলা প্রথম পত্র 100, হয়ে গেল 700। আর পোস্ট রিলেটেড সাবজেক্ট, যেমন যারা ডক্টর, তারা মেডিকেল সায়েন্স, যারা শিক্ষা ক্যাডার, তার নিজের সাবজেক্টের উপরে 200 নম্বর। যে ইঞ্জিনিয়ার, যে সিভিল ইঞ্জিনিয়ার, তার সিভিলের উপর 200 নম্বর। হ্যাঁ, যে সিএসসি থেকে 200 নম্বর, যে ট্রিপল ই থেকে 200 নম্বর, এরকম পোস্ট রিলেটেড সাবজেক্ট থেকে 200 নম্বর। তাহলে আগের 600 আর এই 300, টোটাল হয়ে গেল 900। তাহলে যারা জেনারেল ক্যাডার ওরা যেরকম 900, যারা টেকনিক্যাল তারাও কিন্তু 900। পার্থক্য হচ্ছে যারা জেনারেল ওরা কিন্তু বাংলা 200 নম্বর পরীক্ষা দিবে এবং বিজ্ঞান আইসিটি দিবে। আর যারা টেকনিক্যাল বা পেশাগত, ওদের বিজ্ঞান পরীক্ষা দেয়া লাগবে না, এবং বাংলাতে 100 নম্বর কম। এই 200-র বদলে তারা নিজেদের পোস্টের উপরে 200 নম্বর পরীক্ষা দিবে, তাহলে তাদের বিজ্ঞান নাই এবং তাদের বাংলা দ্বিতীয় পত্র নাই। এই 200-র বদলে তারা পোস্ট রিলেটেড সাবজেক্টে 200 নম্বর পরীক্ষা দিবে। এখন যারা বোধ ক্যাডার, তাদের জন্য কি হবে? যারা বোধ ক্যাডার, ওরা প্রথম 600 নম্বর দেওয়া লাগবে, সেই 600-এর সাথে বিজ্ঞানও দেওয়া লাগবে, তার পোস্ট রিলেটেড এই 200 দেওয়া লাগবে, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র দেওয়া লাগবে, প্রথম পত্র আলাদা করে দেওয়া লাগবে, তার মানে তার সবই দেওয়া লাগবে। তাহলে তার মূলত পরীক্ষাটা হচ্ছে আসলে ওই 600-এর সাথে আরো 600, 1200 নম্বরের পরীক্ষা দিবে যে বোধ ক্যাডার। তাহলে বাংলা তাকে 2 দিন পরীক্ষা দিতে হবে, প্রথম পত্র একদিন দিবে, আবার 200 নম্বর একদিন দিতে হবে। এটা 3 ঘন্টা পরীক্ষা হবে, এটা 3 ঘন্টা, এটা 4 ঘন্টা। বাংলা তাকে 2 বার দেওয়া লাগবে। এটা হচ্ছে যারা বোধ ক্যাডার, তাদের জন্য। এখন তাইলে এখানে পাস ফেল কিভাবে হবে? যারা বোধ ক্যাডারের পরীক্ষা দিবে, ওদের পাস ফেলের জন্য হিসাব করবে ওই সে প্রথম যে 600 ছিল, এই যে 600, এই 600 এবং বিজ্ঞান আইসিটি 100, ও বাংলা যে 200 পরীক্ষা দিচ্ছে, এই প্রথম 900 দেশে কত পাইছে? যদি এখানে 450 পায়, তাহলে সে জেনারেল ক্যাডারে পাস করছে। আবার প্রথম 600-এর সাথে পোস্ট সিলেটেড 200, বাংলা প্রথম পত্রের 100, এখানে যদি সে 450 পায়, তাহলে এখানে সে পাস করছে। তাহলে দেখো, যারা বোধ ক্যাডার, ওদের কিন্তু পাস ফেল কিভাবে নির্ধারিত হবে? ওই 600-এর সাথে বিজ্ঞান আইসিটি 100 এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র 200, এই 900 তো কত পাইছে? যদি 450 পায়, তাহলে সে জেনারেল ক্যাডারে পাস করছে। আবার ওই প্রথম 600-এর সাথে পোস্ট সিলেটেড 200, বাংলা প্রথম পত্র 100, ওই 900-এর মধ্যে সে কত পাইছে? যদি যদি সেখানে 450 পায়, তাহলে সে টেকনিক্যালও পাস করছে। তাহলে তাদের রেজাল্ট কেমন হতে পারে? কেউ কেউ শুধু জেনারেল ক্যাডারে পাস করছে, হতে পারে। কেউ শুধু টেকনিক্যালে পাস করছে, এরকম হতে পারে। আবার কেউ বোথ ক্যাডারে পাস করছে, এরকমও হতে পারে। তাহলে ভাবে কেমন হয়? শুধু জেনারেল ভাবে একসাথে হবে, শুধু টেকনিক্যাল ভাবে একসাথে হবে। আর যারা বোথ, ওদের ভাইবাও একসাথে হবে, মানে একদিন ভাইবা দিবে। কেমন না যে সে ভাইবা 2 দিন দিবে, না 2 দিন ভাইবা দিবে না, বোথ ক্যাডার হলো ভাইবা সে একদিনে দিবে। ওকে।
তা এই হলো মোটামুটি রিটেনের নম্বর বন্টন। আশা করি এখন তোমরা বুঝতে পারছো। একটা প্রশ্ন করে লোকজন যে ভাই আমি আসলে বোধ কাটার হুজুগে দিয়ে ফেলছি, তো এখন তাইলে আমি কি করব? যে আমি চাচ্ছি যে এখানের মধ্যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা না দিতে। হ্যাঁ, আমি বলবো অ্যাবসেন্ট এরকম না থাকার জন্য। তুমি যদি মনে করো তুমি বোধ ক্যাডারে পরীক্ষা দিয়ে ফেলছো হুজুগে, এখন তুমি আসলে টেকনিক্যাল, তুমি ওই জেনারেল ক্যাডারের ওইটাতে তুমি চাচ্ছ না ওইটাতে এখন। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি পরীক্ষার হলে যাবা, পরীক্ষা যায় হয়তো তোমার নাম ধাম লিখে রেখে চলে আসছো, তখন তোমার ওখানে জেনারেলে ফেল আসবে। হ্যাঁ, এইটুকুই, বাট তুমি পরীক্ষার হলে যাবা। তার 5 নম্বর কত? 50%। এখন কি ভাই আলাদা আলাদা করে পাইতে হবে প্রত্যেক সাবজেক্টে 50%? না, আলাদা আলাদা পাইতে হবে না। তো টোটাল 900-তে 450 পাইতে হবে, তাহলে তুমি পাস। এখন কোনো সাবজেক্টে যদি 40 পাই, হ্যাঁ যোগ হবে, সেটা যোগ হবে। কিন্তু 30-এর নিচে যদি পাও তাহলে যোগ হবে না। তাহলে কোনো সাবজেক্টে তুমি 30 বা তার বেশি পাইলে সেটা কি হবে? যোগ হবে। টোটাল 450 পাইলে তোমার পাস। এখন ভালো নম্বর পাওয়ার গোপন ফর্মুলা কি? কোন গোপন ফর্মুলা নাই। হ্যাঁ, এটা তো হারবাল চিকিৎসা না যে গোপন ফর্মুলা। এখানে কোনো গোপন ফর্মুলা নাই, এখানে সব ওপেন ফর্মুলা। কি ওপেন ফর্মুলা? যারা প্রথমবার রিটার্ন দিবা, প্রথমবার এই 47 বিসিএস এ যাদের হয়েছে, প্রথমত তোমার মাথা যদি কোনো পাগলামি উঠে, এই পাগলামি থেকে বেড়ে যেতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক পড়ে উল্টে এলামো, এইসব চিন্তা থেকে বাড়িতে হবে। যারা প্রথমবার রিটার্ন দিচ্ছ, তো বাংলাদেশ আন্তর্জাতিক তুমি উল্টে যাবে না। তোমার এখানে সময় হলো 2 মাসেরও কম। হুম, 1 মাস 26 দিন। 1 মাস 26 দিনে বাংলাদেশ আন্তর্জাতিক পড়ে উল্টে যেতে পারবে না তুমি। এগুলো এমনি কমন আসবে না এখন। তাহলে এই চিন্তা বাদ দাও। তুমি যদি মাথার মধ্যে বেশি চিন্তা আসে, তুমি ধর্মসাগর থেকে ডুব দিয়ে আসবা। তুমি বাংলাদেশ আন্তর্জাতিক গিয়ে তুমি উল্টাতে পারবে না, পসিবল না এটা। ডেটা মুখস্থ করবো, কোটেশন মুখস্থ করবো, এগুলো বাদ দাও। এগুলো তুমি সম্ভব না এখন এই সময় আসা। কিছু কিছু যেগুলো প্রিলির সময় মনে ছিল সেগুলো টুকটাক, ডেটা কোটেশন, তারপরে তোমার ম্যাপ, অনেক কিছু পড়ে ফেলবো। এগুলো থেকে বাইরেও তোমাকে বাস্তবতার কাতারে নেমে আসো, যেটা বাস্তব, যেটা পসিবল সেটা। আমি যেরকম তোমাদেরকে প্রিলিতে বলছিলাম তুমি ভাগ করবা পারি আর পারি না, যেটা পারি না সেটা বাদ। ওটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ না, ওটা আমি পারি না। আমি যেগুলো পারি সেগুলো দেখাবো। আমি পারি 110টা 110টা দেখাবো, পারি 120টা 120টা দেখাবো, পারি 150টা 150টা দেখাবো। তাহলে এখন আসো রিটেনে তুমি বাস্তবতা মানে নাও, রিয়েলিটি মানে নাও। তোমার পক্ষে 1 মাস 27 দিনে বাংলাদেশ আন্তর্জাতিক পড়ে উল্টে ফেলা মোটে পসিবল না, বানাই লিখতে হবে তোমার। ডেটা কোটেশন মুখস্থ করে উল্টে ফেলা তোমার পক্ষে সম্ভব না এখানের মধ্যে। এটা থেকে তুমি যদি নামে আসতে পারো, তাহলে আমার মনে হয় এই সেশনটা তোমার তোমার জন্য কাজে আসবে। বাট এইসব কি মাথার মধ্যে যদি রাখো এগুলো, যেটা পসিবল না আসলে এখন, তাহলে তোমার রিটার্ন এখানে তুমি আসলে টেনশনের ব্যাপার আসবে। যারা আগে রিটার্ন দিছে ওদের ওদের নিয়ে আলাদা করে বলতেছি। আসো তাহলে কি করবা, যারা প্রথমবার যারা লিখিত দিবা, বাংলাদেশের আন্তর্জাতিক মাথা থেকে ঝাড়ে ফেলো। ওটা আল্লাহ ভরসার উপর ছাড়িয়ে দিতে হবে তোমারে। ওটা তুমি রিডিং করে যাবা, যে যা যা মনে থাকে তা তা লিখবা। কি কি বলবা সেটা বলে দিচ্ছি। নতুনরা তুমি পড়বা বাংলা প্রথম পত্র, তুমি পড়বে ইংরেজি কম্প্রিহেনশন পড়বা, ফ্রি হ্যান্ড রাইটিং ট্রান্সলেশন প্র্যাকটিস করলে মোটামুটি সেখানে কিছু নম্বর আসবে। ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি পড়বা। যারা জেনারেল ক্যাডার তুমি বিজ্ঞান আইসিটি পড়বা। আর যারা টেকনিক্যাল ক্যাডার শুধুমাত্র তুমি তোমার বিষয়ভিত্তিক করে পড়ে ফেলবা। যারা ডক্টর, যারা 48-এর জন্য পড়ছিলা আমাদের এখানে বা যে কোনো জায়গায় পড়ছিলা, আমি মনে করি তোমাদের বিষয়ভিত্তিক নতুন করে কিছু পড়া লাগবে না। 48-এ যা পড়ছিল ওটা রিভিশন দিলে যথেষ্ট। 48-এ যা পড়ছিল ওটা রিভিশন দিবা, তবে ওখানে রিভিশন দেওয়ার ব্যাপার আছে আবার। ডাক্তারদের জন্য 48-এ সবকিছু আসবে না তোমার এখানে বিসিএস রিটার্নে। তোমার কি আসবে এখানের মধ্যে? অ্যানাটমি এবং ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি আসবে না। হুম? অল্প একটু বায়োকেমিস্ট্রি থেকে। আর ওদিক থেকে প্যাথো আসবে, মেডিসিন আসবে। এই 4 সাবজেক্ট। তুমি সার্জারি জ্ঞানী এগুলো পড়ে লাভ নেই এগুলো, কারণ রেগুলার বিসিএস সার্জারি জ্ঞানী আসে না। অ্যানাটমি ফিজিওলজি প্যাথো মেডিসিন, এই 4 সাবজেক্টের উপর প্রশ্ন আসবে। বায়োকেমিস্ট্রি শুধুমাত্র ওই যে মেটাবলিজম থেকে একটু, ভিটামিন মিনারেলস থেকে একটু। তাহলে যারা যারা ডাক্তার তুমি 48-এ আমাদের এখানে যারা পড়ছো, তোমার নতুন করে বিষয়ভিত্তিক পড়া লাগবে না, ওগুলো যথেষ্ট তোমার। ওকে। যারা ইঞ্জিনিয়ার, তোমরা তোমাদের সিনিয়র ভাইদের থেকে নোট কালেক্ট করবা, বা কোনো গাইড থাকলে গাইড কালেক্ট করবা, তুমি বিষয়ভিত্তিকটা পড়ে ফেলবা। যারা শিক্ষা কাটার, তোমরা তোমাদের সিনিয়র ভাই বোন যারা আছে ওনাদের কাছ থেকে নোট টোট কালেক্ট করবা। বা তোমাদের সাবজেক্টে যদি তোমার কোনো নোট থাকে, তোমার বাজারে গিয়ে সেই নোটটা কালেক্ট করতে পারো। হুম? বিশ্বভিত্তিক তোমাকে ভালো নম্বর তুলতে হবে। প্রত্যেকদিন পত্রিকা পড়বা, মুখস্থ করার দরকার এমনি পত্রিকা পড়বা প্রত্যেকদিন। কারণ তোমাকে প্রচুর জিনিস বানা লিখতে হবে। আর তোমাকে আমি আশ্বস্ত করতেছি, যারা আগে থেকে অনেক পড়ছো ও বানা লিখতে হবে, তুমি বানা লিখতে হবে, বেশিরভাগ জিনিস কমন আসবে না। কনসেপ্ট থেকে লিখতে হবে তোমাকে। আসো পুরাতনরা, তুমি কদিন আগে একটা লিখিত দিয়ে আসছো, এই কদিন আগে 46 লিখিত দিছো, কেবল 45 লিখিত দিছো। ওখানে তুমি কোন কোন সাবজেক্টে তোমার উইকনেস ছিল, সেই উইকনেস গুলো খুঁজে বের করো। ম্যাথমেটিক্যালে কেমন করছিলা, বিজ্ঞানে কেমন করছিলা, ইংলিশে কেমন করছিলা, ওখান থেকে তোমার উইকনেস গুলো খুঁজে বের করো। সেই উইকনেস গুলো কাজে লাগো, সেগুলো নিয়ে কাজ করো। তুমি ডেটা কোটেশন এগুলো তোমার কিছু না মুখস্থ করতে পারো। হুম। এখন আমি যে পুরাতনদের বলতেছি ওরা ডেটা ডেটা মুখস্থ করবে, তাহলে ভাই আমরা ওদের সাথে কম্পিটিশনে কি পারবো? পারবা। নতুন পুরাতন এখানে খুব একটা ম্যাটার করবে না।
নতুন পুরাতন এখানে খুব একটা ম্যাটার করবে না আসলে। হ্যাঁ, কারণ ওই জিকে যেটা ম্যাটার করেছিল জিকে, ওই জিকে কারোই তেমন একটা কমন আসবে না। এক্ষেত্রে তোমাকে রিয়েলিটি মেনে নিতে হবে। আচ্ছা আসো, একটা জিনিস বলি, প্রত্যেকটা মানুষের নিজস্ব প্ল্যান থাকে। হুম। এখন আহ এরকম ধরো যে ধরো আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমি প্রথম দিকে মেডিকেলে চান্স পাই নাই, আমি কুমিল্লা মেডিকেলে চান্স পাইছি। এখন এরকম যদি হইতো যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে, এর আগের বছর ঢাকা মেডিকেলে যে ফার্স্ট হয়েছে, ও 18 ঘন্টা করে পড়ছে, আমি ওটা দেখতেছি শুধু বসে বসে, ও 18 ঘন্টা করে পড়ছে, আর আমার পক্ষে 18 ঘন্টা পড়া সম্ভব না। হ্যাঁ, ও এই করছে সেই করছে, এগুলো বসে বসে এগুলো দেখতেছি। এগুলো দেখলে তো নিজের মধ্যে হীনমন্যতা কাজ করবে, যে আমার তো আমার পক্ষে ওর মতো তো পড়া সম্ভব না। তাহলে বিশেষ যারা অনেক টপ লেভেলের রেজাল্ট যাদের, হ্যাঁ, তুমি তাদের আইডিয়াগুলো দেখতে দেখতে পারো, তাদের আইডিয়াগুলো শুনতে পারো। তুমি যদি মনে করো ভাই আমি তো ওনার মতো তো লিখতে পারবো না, ওনার মতো দেখতে পারলে তুমি এখানে এই সেশন শুনতে আসতে না, ওটা শুনে তোমার লো ফিল করার কোনো দরকার নেই। প্রত্যেকের প্রত্যেকের স্ট্র্যাটেজি কিন্তু ডিফারেন্ট। ক্লিয়ার? তুমি জেনারেল ক্যাডারে যদি হয় যে তোমার ফার্স্ট চয়েস অ্যাডমিন, এখন যে প্রথম হয়েছে সে যত নম্বর পাইছে, আর যে 300তম হয়েছে ওর নম্বরের একটা ভালো একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, তো এখন যেহেতু 1 মাস 27 দিন মতো সময়, তুমি যদি এখন মাথার মধ্যে ঢুকে ফেলো আর অমুক ভাই তো অমুক ওইভাবে লিখছে, ওই লেখার কারণে অনেক নম্বর হয়েছে, এরকম এরকম ডেটা উপস্থাপন করছে এখানের মধ্যে, এই করছে এখানের মধ্যে, সেগুলো করতো অমুক ভাই, ওইটা চিন্তা করে তোমার এখন লো ফিল হওয়া ছাড়া কিছু হবে না। কারণ ওই রকম প্রস্তুতি নেওয়ার জন্য লম্বা সময় প্রয়োজন, সেই সময়টা নতুনদের জন্য এখন নাই। সুতরাং তুমি এরকম জিনিসপত্র থেকে এখন একটু তুমি নিজের মতো করে সাজাও। তুমি মোটিভেটেড হবা ঠিক আছে, কিন্তু এখন তোমার উচ্চ বেলেসি চিন্তা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। যা পসিবল সেখানে সেখানে আসো। প্রথম আসো, তুমি একটা ডাইজেস্ট কিনে ফেলবা, সিনিয়র কারো কাছ থেকেই নিতে পারো, অথবা মার্কেটে ডাইজেস্ট চলে আসছে, যেখান থেকে তুমি 35 থেকে 46 পর্যন্ত কোশ্চেন করে দেখে ফেলবা। দেখে ফেলে তুমি বুঝবা যে এখানের মধ্যে আসলে কি কি আসবে, কেমন প্যাটার্নের প্রশ্ন আসবে। আমি আসতেছি বাংলায়, শুধুমাত্র আমি 46তম রিটেনের প্রশ্নটা এখানে অ্যানালাইজ করতেছি এই জন্য, কারণ আগের যে যে পিএসসি ছিল ওটার এখন আর কেউ নাই, কমপ্লিটলি নতুন একটা পিএসসি, এক্সামিনার টোটালি তোমার এখন ডিফারেন্ট। আমরা ওনাদের মন বোঝা ট্রাই করতেছি, ওনারা আসলে আগের সিস্টেম ধরে রাখছে কিনা। জিকে বাদ দিয়ে বেশিরভাগ সাবজেক্টে আগের প্যাটার্নই এখন আছে। তাহলে আসো, আমরা এখানে বাংলার প্রশ্নটা রাখছি, তুমি একটু দেখো বাংলার এখানে কি কি আসছে। হ্যাঁ, বাংলা শব্দ গঠন প্রক্রিয়া সমূহ উদাহরণ সহ আলোচনা করুন। দেখো এগুলো তুমি রিলিতে পড়ে আসছো। হ্যাঁ, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়মে বিদেশি শব্দ বানানের 6টি সূত্র উদাহরণ সহ লিখুন। এগুলো তুমি রিলিতে পড়ে আসছো তাই না? নিচের বাক্যগুলো শুদ্ধরূপে লিখুন। এগুলো তুমি রিলিতে পড়ে আসছো, হয়তো ওখানে গোলা বারোটার মতো পড়ছো, এখন একটু ডিলেসে পড়তে হবে। প্রবাদ প্রবচন তুমি এগুলো রিলিতে পড়ে আসছো। বাক্যের রূপান্তর, হ্যাঁ, তুমি আগে পড়ছো কোনটা জটিল বাক্য কোনটা সরল বাক্য, কোনটা অস্তিবাচক বাক্য কোনটা নেতিবাচক বাক্য, এরকম পড়ছো। এখন একটু ডিটেলসে জিনিসটা পড়তে হবে। তাহলে তুমি বাংলা ব্যাকরণ পাঠ তুমি প্রিলিতে যেটা পড়ছিলা ওইটার মধ্যে 35 থেকে 46 একবার রিভিশন দিলে মোটামুটি তোমার কাভার হয়ে যাবে। এতে আমার নতুন কোনো কিছু নাই। ভাব সম্প্রসারণ, শুধু স্ট্রাকচার শিখবা কিভাবে একটা ভাব সম্প্রসারণ লিখতে হয়। হুম? কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হয় শুধু স্ট্রাকচারটা শিখতে হবে, এখানের মধ্যে তোমার কমন আসবে না এখানের মধ্যে। তাহলে এটা যেটা কমন আসবে না সেটা নিয়ে টেনশন করে কি লাভ, কমনই তো আসবে না এটা। সারাংশ সারমর্ম, এটা কমন আসবে না, তোমাকে জাস্ট স্টাইলটা শিখতে হবে, যে তুমি এই যে 3 থেকে 4 লাইনে কিভাবে মূল ভাবটা তুমি প্রেজেন্ট করবা। হ্যাঁ, কয়েকটা সারাংশ সারমর্ম প্র্যাকটিস করতে হবে, বই থেকে মুখস্থ করার কিছু নাই। এটা কমন আসবে। সাহিত্য দেখ কি আসছে দেখো, বাংলা সাহিত্য চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গ্রামীণ জীবনে কি পরিচয় পাওয়া যায়। একটা কোশ্চেন এখানের মধ্যে তোমার 6 করে। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা কি। লোকসাহিত্যকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করুন। 30 নম্বর প্রশ্ন আসছে এখানে। দেখো এই জিনিসগুলো তুমি প্রিলিতে ইন শর্টে পড়ছো, এখন একটু তোমাকে রিভিউ করে নিতে হবে। বাংলা সাহিত্য তোমাদের এখানের মধ্যে যে 30 নম্বর সেটা কমন আসবে। এটা বাংলা প্রথম পত্রের কথা বলতেছি। আসল যারা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুটো পরীক্ষা দিবা, তোমাদের ক্ষেত্রে একই রকমের। বাংলা ভাষায় কি কি উপায় শব্দ গঠিত হয় এগুলো বিলিতে পড়ছো, একটু ডিটেলসে পড়তে হবে। বানান শুদ্ধ করে লিখুন, এগুলো পড়ছো বিলিতে। ওই যে বানান শুদ্ধ পড়ছো না, এখন একটু একটু রিভাইজ করে নিতে হবে। যে বাক্য শুদ্ধ তোমরা পড়ছো বিলিতে, প্রবচন পড়ছো, ওখানে এগুলো পড়ছো। হ্যাঁ, তারপরে বাক্য রূপান্তর এগুলো পড়ছো তুমি। ভাব সম্প্রসারণ কমন আসবে না, স্ট্রাকচারটা শিখবা। সারমর্ম সেম। এখানের মধ্যে এই যে দেখো তোমার মানুষের সাথে শর্ট কোশ্চেনের মধ্যে কি কি আসে আমরা দেখি। চর্যাপদ আসছে, মনুষ্যমঙ্গল আসছে, তার মানে প্রাচীন মধ্যযুগ থেকে আসবে ফর শিওর। আরাকান রাষ্ট্রপতির ভূমিকা, হ্যাঁ, দোভাষী পুঁথির ভাষারীতির বৈশিষ্ট্য, আধুনিক যুগ সূচনা পত্রপত্রিকার ভূমিকা, আমাদের একটা ক্লাসই আছে যে পত্রপত্রিকা তাই না। ফরুক আহমদ ইসলামী রেনেসার মোড়কে মানবতার কথা বলেছেন, ব্যাখ্যা করুন। হ্যাঁ, সেলিম আল দিনের নীলকমলক একটা নাটকের পরিচয় দিন। সূর্য দেগুলবাড়ি উপন্যাসের প্রেক্ষাপট তুলে ধরুন। ছোট গল্প বৈশিষ্ট্য লিখুন এবং প্রতিবাদী গান অধিকার আদায়ে সংগ্রামে কীভাবে প্রভাব ফেলে। তাহলে
এই সাহিত্য প্রশ্ন খুব একটা কঠিন প্রশ্ন কিছু না। এরপর আসো, অনুবাদ আসছে তোমার। ইংলিশে তোমরা সেম অনুবাদ পাবো, মানে যারা বাংলা প্রথম দ্বিতীয় পত্র যারা দিবা। এখন আসো, এখানে আর কি কি জিনিস আসছে, তোমার হচ্ছে কাল্পনিক সংলাপ। যথারীতি তোমার তেমন একটা কমন আসবে না। তুই সংলাপের স্ট্রাকচারটা শিখবা, যে কিভাবে একটা সংলাপ শুরু করতে হয়, মাঝখানে মেইন বডিতে কি লিখতে হয়, এবং লাস্টে এন্ডিং দিতে হয় কিভাবে। হ্যাঁ, একটা পত্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে যথারীতি কমন আসবে না। হ্যাঁ, কমন আসলেও আসতে পারে, কিন্তু কমন আসার সম্ভাবনা কম। স্ট্রাকচারটা শিখবা, যে একটা চিঠির তোমার হচ্ছে স্ট্রাকচারটা কি, মেইনলি এখানের মধ্যে কয়টা পার্ট থাকে একটা চিঠির। হ্যাঁ, এইটাই। সাম্প্রতিক সময়ে প্রকাশিত একটা সৃজনশীল অথবা মননশীল গ্রন্থের উপর সমালোচনা লিখুন। এইটা কিছু ক্ষেত্রে লাখের ব্যাপার, যে গ্রন্থ সমালোচনা কমন আসা। তুমি এখানে যে কাজটা করবা, ধর মুক্তিযুদ্ধের উপরে তুমি একটা বইয়ের উপর গ্রন্থ সমালোচনা পড়ে যাবা, ভাষা আন্দোলন ভিত্তিক একটা পড়ে যাবা। হ্যাঁ, তারপরে তোমার এখন যাদেরকে পিএসসি যাদের উপর বেশি প্রশ্ন আসতেছে, ফরুক আহমদের একটা পড়ে গেলা, আল মাহমুদের একটা তুমি গ্রন্থ সমালোচনা পড়ে গেলা। হ্যাঁ, মীর মশারফের একটা পড়ে গেলা, কায়কোবাদের একটা পড়ে গেলা, এরকম কমন কমন কিছু তোমার এখানে তুমি পড়ে যাবা। হ্যাঁ, মোহসেন আনাতের একটা গ্রন্থ সমালোচনা বই আছে, আমরা সেটা এখানে দিব। সেখানের মধ্যে কিছু জিনিস এখানে আড়িয়ে নিয়ে যাবা। রচনা যথারীতি কমন আসবে না, কিন্তু তোমার সাম্প্রতিক টপিকগুলো নিয়ে। তাহলে তুমি এগুলো যদি পত্রিকা পড়ো, তাহলে ওই রচনা তুমি হচ্ছে যে লেখার তুমি হচ্ছে যে এখানে আইডিয়া পেয়ে যাবা। মোটামুটি তোমাকে রেগুলার পত্রিকা পড়তে হবে, এটা কমন আসবে না। যেহেতু কমন আসবে না, তাহলে এত চিন্তাও নেই। তোমাকে কি লিখতে হবে এখানে পরীক্ষা হলে কিছু একটা বানায়, জাস্ট স্ট্রাকচারটা শিখতে হবে। যে একটা রচনা লেখার সময় যে আমরা হুকিং করি, প্রথমে একটা হুক সেন্টেন্স দেই। হ্যাঁ, একটা দুটো হুকিং করি, তারপর পরের প্যারার সাথে আগের প্যারার মধ্যে একটা কানেকশন করি, সৌন্দর্য বর্ধন করি কিভাবে, যেটা দেখতে খুবই জিনিসটা লুক্রেটিভ মনে হয় এবং এক্সামিনার খুশি হয়। স্ট্রাকচারে শিখতে হবে একটা রচনার, কোন স্ট্রাকচারে লিখলে একটা রচনায় ভালো নম্বর পাওয়া যায়, ওই জিনিসগুলোই। তাহলে দেখো, বাংলায় তোমার ব্যাকরণ থেকে তুমি পাচ্ছ 30 নম্বর, ভাব সম্প্রসারণ 20, সাংসারমর্ম 20, বাংলা ভাষা ও সাহিত্য থেকে 30। এটা যারা শুধুমাত্র বাংলার 100 নম্বর পরীক্ষা দিবা তাদের জন্য। তুমি টেকনিক্যাল ক্যাডার, বোধ ক্যাডারকেও 100 নম্বর দিতে হবে। আর যারা 200 নম্বর পরীক্ষা দিবা, তোমাদেরকে কিন্তু কি করতে হবে, ওই বাংলা দ্বিতীয় পত্র যেটা, ওটা দিতে হবে। এই যে অনুবাদ, তারপরে তোমার হচ্ছে যে যে কাল্পনিক সংলাপ, চিঠি, গ্রন্থ সমালোচনা এবং রচনা, এগুলো তোমাকে দিতে হবে। ওটা আলাদা পরীক্ষা হবে 4 ঘন্টার। তাহলে তোমাদেরকে বাংলা, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। যারা শুধু টেকনিক্যাল তারা বাংলা 100 নম্বর পরীক্ষা দেবা, যারা শুধু জেনারেল তোমরা 200 নম্বর পরীক্ষা দেবা। আর যারা বোধ ক্যাডার, তুমি 100 নম্বর দিতে একদিন যাবা, 200 নম্বর দিতে আরেকদিন যাবা। এবং এখানে তোমাদের আশ্বস্ত করি আমি, যেহেতু যারা দুই পত্র দিবা, ও তোমার আগে যারা পরীক্ষা দিচ্ছে ওদের সাথে তোমার আসলে বেশি পার্থক্য হবে না। যেহেতু তুমিও বানায় লিখবে, ও বানায় লিখবে। হ্যাঁ, স্টাইলে কিছুটা ডিফারেন্ট হবে, যেহেতু সে তথ্য বেশি জানে তোমার থেকে, একটু হয়তো স্টাইলে কিছুটা পার্থক্য হবে এখানের মধ্যে। এখানে আমরা ব্যাকরণের কমন কমন যে টপিকগুলো, সিলেবাস এটা উঠে দিছে এখানের মধ্যে, আমরা এখানে কিছু বসাই নাই। হ্যাঁ, তোমরা যদি কোনো একটা ডাইজেস্ট কেনো, সেখানে তুমি সিলেবাসটা ওখানের মধ্যে পেয়ে যাবা। এখন এখানের মধ্যে ব্যাকরণ থেকে যে টপিকগুলো দিছে এখানে, এই 5টা বিষয়ের উপরে 5টা প্রশ্ন থাকবে, 6টা থাকতে পারে, এরকম ওদের ইচ্ছা। ধরো একটাতে 6 করে ওরা হচ্ছে যে 5টা দিল, 530, আবার একটাতে 5 করে 6টা দিল, সেরকমই দিতে পারে, এটা ইচ্ছা। যেহেতু ব্যাকরণে নাম্বার কাটার সুযোগ নাই, এটা নম্বর তোলার জন্য ভালো একটা জায়গা। বিশেষ করে তোমরা যারা নতুন, তোমাদের উচিত হবে এই ব্যাকরণের মধ্যে, ওই যে আমার থিওরি সবসময় ওইটাই, যেটা আমি পারবো না ওইটা নিয়ে টানাটানি করার কিছু নাই, যেটা পারবো এটা নিয়ে টানাটানি করলে তোমার লাভ হবে। বুঝতে পারছো? তুই পরিবহনের পিছনে ঘুরে ঘুরে করে লাভ নাই, ওরে তুমি বিয়ে করতে পারবে না। কারণ তোমার ক্লাসের সময়ের পিছনে ঘুরলে লাভ হইতে পারে, ওরে বিয়ে করলেও করতে পারো তুমি। তাহলে তোমাকে বুঝতে হবে কোনটা পসিবল কোনটা পসিবল না। বুঝতে পারছো? এখন 1 মাস 27 দিনে তুমি আসলে ওই জিকির পিছনে ঘুরে ঘুরে করে খুব একটা লাভ হবে না। তুমি বরং এই বাংলা ব্যাকরণের পিছনে ঘুরাঘুরি করো। হ্যাঁ? কোনটা সম্ভব এদিকে নজর দাও বেশি করে। তাহলে বাংলা ব্যাকরণ তুমি প্রিলির সময় পড়ছো, এখন তোমাকে একটু ঝালাই করে নিতে হবে। এই 30 নম্বর কি তোমার পক্ষে সম্ভব? ভাব সম্প্রসারণ তুমি বানায় লিখবা, আরেকজন বানায় লিখবে। হ্যাঁ, স্ট্রাকচারটা শিখলা। সারমর্ম সেম জিনিস, স্ট্রাকচারটা তোমাকে শিখতে হবে, যে মূল ভাবটা কিভাবে 2 থেকে 3 লাইন লিখতে হয়। হ্যাঁ, 20 নম্বর কিন্তু 2-3 লাইন লেখার জন্য। হ্যাঁ, আর সারমর্ম লিখতে গিয়ে 1 পাতা লিখো না, 1 পাতা লিখলে নাম্বার কমে যাবে আরো। এই পার্টটুকু একদম চাক্কা নাম্বার, তাই না? তুমি প্রিলি তো অলরেডি পড়ছো, এখন তুমি একটু মাথা কাটো তো। তুমি বাংলা ভাষা সাহিত্য অংশটুকুর মধ্যে তুমি যদি সৌমিত্র শেখরের বই থেকে যদি পড়ে ফেলতে পারো, সাহিত্য জিজ্ঞাসা, ওটা পড়লে হবে। তানহা ম্যাম বাংলা সাহিত্যের মধ্যে যা পড়াচ্ছে এইটুকু পড়লে হবে। তানহা ম্যাম যা পড়াচ্ছে বা যা পড়াবে 50 BCS ওটুকু বললে এনাফ। ম্যাম ক্লাসে বলে দিবে কার কারগুলো তুমি একটু মনোযোগ দিয়ে পড়বা। তাহলে প্রাচীন যুগ থেকে কোশ্চেন পাচ্ছ মাস্ট, মধ্যযুগ থেকে কোশ্চেন তুমি মাস্ট পাচ্ছ। হ্যাঁ, তারপরে তুমি হচ্ছে যে আরাকান রাজসভা এবং এই রাজসভা কেন্দ্রের সাহিত্য যেগুলো, এখান থেকে মোটামুটি তুমি প্রশ্ন পাবো ফর শিওর। হ্যাঁ, বিশেষ করে তোমার
শাহ মোহাম্মদ সগির, তারপরে তোমার দৌলতজিৎ বারাম খা, আলাওল, হ্যাঁ, ওনাদের উপর প্রশ্ন পাওয়া মোটামুটি শিওর, আব্দুল হাকিম, এদের উপর প্রশ্ন পাওয়া যায় মোটামুটি শিওর। তারপরে তোমার আধুনিক যুগের মধ্যে এখানে বিশেষ করে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং মুসলিম সাহিত্যিকরা বিশেষ করে, হ্যাঁ, তাহলে মীর মশাররফ হোসেন, কায়কোবাদ, তারপর ফররুখ। ফররুখের কথা বলতে বলতে মানে আমার মানে সব ঠোঁট শুকায় গেছে বলতে বলতে। ফররুখ আহমেদ, কায়কোবাদ, মীর মশাররফ, হ্যাঁ, এদেরকে ভালো করে পড়ে ফেলতে হবে, প্রশ্ন আসবেই আসবে এদের উপরে। হ্যাঁ, আল মাহমুদ, কি বললাম, মুসলিম সাহিত্যিক যারা, হ্যাঁ, ফররুখ আহমেদ, কায়কোবাদ, মীর মশাররফ, আল মাহমুদ, ইসমাইল হোসেন সিরাজি, হুম, যাদের উপরে আগে খুব একটা প্রশ্ন আসতো না, হ্যাঁ, তো ওনাদের একটু বেশি করে পড়তে হবে, মানে তোমাকে ইয়েটা বুঝতে হবে, তোমাকে যে সেন্সটা ধরতে পারতে হবে তোমাকে, নাহলে তুমি গাধার মধ্যে তুমি হচ্ছে যে পড়বা। হ্যাঁ, যে আগের আমলে আসলে কি জিনিস ছিল, আগের আমলে ব্যাপারটা এরকম ছিল যে মুসলমানরা অশিক্ষিত মূর্খ শুধু ভাত খায়, ওদের কোনো শিল্প সাহিত্য কালচার কোনো কিছু নাই, মানে মুসলমান বলে আসলে কিছু নাই এই দেশের মধ্যে, এরকম একটা ভাব ছিল আগে, কত 15 বছর। তাহলে এখন তো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, তাহলে তোমাকে এখন ওটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে যে মুসলমানদের কোনো শিল্প নাই, সাহিত্য নাই, ইতিহাস নাই, কিছু নাই, মুসলিমদের কোনো কিছুই নাই, মুসলিমরা হচ্ছে এই দেশের মধ্যে ওরা এখানে হচ্ছে উড়ে আসে জুড়ে বসে টাইপের, মুসলিমরা ব্রাত্য এখানের মধ্যে, এরকম একটা ব্যাপার ছিল। তাহলে এখন ওই ওই বাস্তবতা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখন তোমাকে ওই মুসলিম সাহিত্যিকদের একদম মনোযোগ দিয়ে পড়তে হবে। কমন সেন্স, তাই না, এগুলো তো একদম ইজিলি বোঝা যায় যে কি কি আসবে পরীক্ষায়। ওই একটা ব্যাপার আছে না, একটু চালাক না হলে তোমার ঠেকা খুব মুশকিল, তোমাকে তো একটু তো মাথা খাটাইতে হবে যে এখন কি কি আসতে পারে প্রশ্ন, আন্দাজি মন্দাজি পড়ে কিলাম। আসো, অনুবাদ তুমি যে টিউটোরিয়াল প্র্যাকটিস করবা সেখান থেকে তোমার অনুবাদ কমন চলে আসবে। অনুবাদ তোমাকে এখানের জন্য ওভারঅল প্র্যাকটিস করবা, ইংলিশের জন্য অনুবাদ প্র্যাকটিস করবে না, সেখানে তোমার কমন চলে আসবে। তবে যারা বাংলা শুধু প্রথম পত্র দিব, তো অনুবাদ আর লাগতেছে না, কাল্পনিক সংলাপ ওই স্ট্রাকচার শিখবা, কমন আসবে না, ওই তুই বানাই লিখবা। গ্রন্থ সমালোচনার কথা বলছিলাম যে এখানে তোমাদের আমরা বলে দিব যে তুমি কিছু টপিক ভিত্তিক তোমাকে গ্রন্থ সমালোচনা তুমি পড়ো, ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু গ্রন্থ, আর এখানে মুসলিম সাহিত্যিক যারা আছে তো ওদের কিছু গ্রন্থ, তুমি কমন কিছু গ্রন্থের উপরে তুমি পড়ে যাবা। হ্যাঁ, কিছুটা লাখেরও ব্যাপার আছে এখানের মধ্যে। রচনা তুমি হচ্ছে যে আমরা জাস্ট এই কদিন যে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য ইংলিশে যা প্র্যাকটিস করবো এবং পত্রপত্রিকা যেটা পড়বো ওইটুকুর মধ্যে অনেক তথ্য পেয়ে যাবা তুমি। অনুবাদ প্র্যাকটিসের জন্য আমরা ইংলিশ পার্টের মধ্যে বলবো যে ইংলিশ তুমি পত্রিকা কি প্র্যাকটিস করবা। আচ্ছা, বাংলার জন্য তুমি কি কি বই ফলো করবা, তুমি সমুদ্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইটা কালেক্ট করতে পারো, যে কোনো একটা ডাইজেস্ট কালেক্ট করে ফেললে ভালো হবে। 46-এ তোমাদের ভাই আপু থাকলে ওদের কাছ থেকে নিতে পারো। আর মোশাররফ নাজিলের শিকড় গ্রন্থ সমালোচনাটা কালেক্ট করতে পারো। খুব ভালো বই আমি বলবো না, খুব ভালো বই না, মানে ওভারঅল সবাই তো পড়ে, তো তো মোটামুটি কমন হয়ে যায়। আর তুই পড়তে পড়তে তুমি নিজের একটা স্টাইল দাঁড় করে ফেলবা, এই যে গ্রন্থ সমালোচনা আসলে যে তুমি এইভাবে লিখবা, নিজের একটা স্টাইল তুমি দাঁড় করে ফেললা। আসো ইংরেজি, আমরা যদি 46-এর প্রশ্ন দেখি আগের মতোই আছে, হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, একটা কম্প্রিহেনশন দিবে, সেই কম্প্রিহেনশন থেকে তোমাকে গ্রামাটিক্যাল কোশ্চেন আসবে, যেমন এখানে বলছে যে কিছু কোশ্চেন আনসার দিতে বলছে, হ্যাঁ, একটা 3 করে এখানের মধ্যে তোমার কিছু কোশ্চেন বললে এখানে আনসার করতে, ওই যে তুমি কম্প্রিহেনশন যেটা আগে সলভ করতা ইন্টারমিডিয়েটে এসএসসিতে ওরকমই। তারপরে কিছু ওয়ার্ডে মিনিং লিখতে বলছে, ভোকাব থেকে একটা ভালো অংশ। তো প্রিলির সময় তোমরা যে ভোকাব পড়ছিলে সেটা যথেষ্ট না, এখন তুমি ট্রান্সলেশন প্র্যাকটিস করার সময় কিছু ভোকাব তোমার ইমপ্রুভ হবে। তারপর ট্রু আর ফলস কোশ্চেন আসছে, হ্যাঁ, সেম তোমার কম্প্রিহেনশন দিয়ে খুঁজে বের করতে হবে। তারপরে তোমার এখানে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বিসিএসের জন্য মোটামুটি কমন টপিক, হ্যাঁ, এগুলো আমরা এখানে প্র্যাকটিস করাবো। তো তাহলে এখানে গ্রামারের যে অংশটুকু, এটুকু অংশের মধ্যে তোমার প্রস্তুতি নেওয়া তুলনামূলক সহজ। হুম, এরপরে এখানে অ্যান্টোনিম আসছে। সিমিলারলি তোমরা যখন পড়ছো রিলিজনে যে ভোকাব পড়ছো সেখানে অ্যান্টোনিম সিনোনিম পড়ছো, তো সেখান থেকে অনেকাংশে হেল্প করবে। 100% কমন নাও পড়তে পারে, কিন্তু বেশিরভাগ এমন সব ওয়ার্ড আসবে যে ওয়ার্ডটা তুমি পারো। দেখুন এখানে একটা ওয়ার্ড বলো তো, এটা না পারার মতো কোনো ওয়ার্ড আছে, নিউমারাস, ডিপারচার, সিমিংলি, এনকারেজ, এলিট, হ্যাঁ, পরীক্ষার সময় হয়তো তোমার একটা দুটো নাম মনে আসতে পারে, কিন্তু তুমি যদি 4 ঘন্টা থাকবা ওই 4 ঘন্টার মধ্যে তুমি একটা মোটামুটি ম্যানেজ করে ফেলতে পারো, মনে চলে আসবে একটা বা কাছাকাছি একটা চলে আসবে। পিরিয়ড সময় হয়তো তোমার ও টাইম কম বলে স্ট্রেসে অনেক সময় মনে আসে না। এরপরে আসছে তোমার সামারি লেখা 100 ওয়ার্ডসে আগের মতোই। হুম, ওই সামারির উপরে তোমার কমেন্ট এড করতে বলছে এবং একটা সাবটাইটেল দিতে বলছে, এরপর একটা ফিচার লিখতে বলছে তোমার পত্রিকার জন্য আগের মতোই। তাহলে এরপরে দেখি আমরা কি কি আসছে, তাহলে আমরা যদি দেখি যে কি কি আসলো এখানে,
প্রথমত তোমার কম্পিটিশন থেকে এখন এরকম যে আসবে এটা কোনো নিশ্চয়তা নাই যে ভাই আমাদের 47 কি কম্পিটিশন থেকে এরকম 10টা কোশ্চেন আনসার করতে বলবো, এটা নাও দিতে পারে, 5টা দিতে পারে এখানের মধ্যে। এখানে যে ট্রু আর ফলস দিচ্ছে, ট্রু আর ফলস নাও দিতে পারে, এটা পিএসসির ইচ্ছা। তবে ওভারঅল এরকমই দেয় যে ভোকাব থাকে এখানের মধ্যে, মিনিং লিখতে বলে এটা সবসময় থাকে। তারপরে তোমার হচ্ছে এখানে ইন্টারচেঞ্জের পার্টস এটা মোটামুটি সবসময় থাকে, কিছু জিনিস সবসময় থাকে। হ্যাঁ, সিনোনিম মোটামুটি থাকে। আর সেন্টেন্স মেক করতে বলতে পারে যে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেক করো, এরকমও বলতে পারে। ইংলিশে ভালো করাটা ডিপেন্ড করে তুমি কত বেশি তোমার মিনিং তুমি বুঝতে পারো এবং ভোকাব কতটুকু স্ট্রং, এটার উপর ইংলিশ ভালো করাটা ডিপেন্ড করে। ফিচার রাইটিং মোটামুটি সবসময় আসে এবং সামারি রাইটিং মোটামুটি সবসময় আসে। তাহলে আমাদের প্রথম 100 গেল। ইংলিশ কিন্তু 4 ঘন্টায় 200 নম্বর একসাথে পরীক্ষা হবে। এসে তোমার একটা আসতে পারে 50 নম্বর, 50 নম্বর একটা আসতে পারে। সরি, এখানের মধ্যে 2 into 50 হবে, হ্যাঁ, আর 20-25 হবে, হ্যাঁ, দুটাতে তোমার 50 এরকম হইতে পারে। আবার তোমার হচ্ছে এসে আসতে পারে, একটা এসে এরকম আসতে পারে। শুধু তুমি ভালো করে ইনস্ট্রাকশনটা পড়বা যে তোমার কয়টা এসে লিখতে বলছে। যদি একটা এসে লিখতে বলতে পারে, ওটা একটাতে 50, আবার দুটাতে 25-25-50 এরকমও হইতে পারে। এই অ্যাসের মধ্যে তোমার অন্তত একটা অ্যাসে থাকবে যেটা তোমার সমসাময়িক ইস্যুগুলো কাভার করে এরকম, হ্যাঁ। যেমন ব্লু ইকোনমি ইন বাংলাদেশ, এটা মোটামুটি জিকে এর হট টপিক ছিল, তাই না? ক্লাইমেট চেঞ্জ, এটা মোটামুটি হট টপিক। তাইলে এইচডিজি থেকে তোমার কোয়ালিটি এডুকেশন চলে আসছে, তাহলে এইচডিজির বাকি প্যারামিটার থেকে তুমি পড়তে পারো রেডিমেড গার্মেন্টসের রিস্কগুলো। তাহলে জুলাই বিপ্লবের পরে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে কিছু ঝামেলা দেখা গেছিলো। তার মানে তুমি মোটামুটি পত্রপত্রিকে চোখ রাখলে আশেপাশে কি হচ্ছে তার উপরে তোমাকে একটা এসে লিখতে হবে। টোটালি নতুন এরকম তুমি পাবা না, অন্তত তোমার সবগুলো একদমই নতুন এরকম না, অন্তত একটা তুমি পাবা যে আশেপাশের পরিস্থিতির উপরে। এরপর আসে ট্রান্সলেশন, সবচেয়ে বেশি নম্বর যেখানে, হ্যাঁ। তাহলে এসে তো 50, ট্রান্সলেশন আরো 50। একটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি, আর একটা হচ্ছে ইংরেজি থেকে তোমার বাংলা, হ্যাঁ। তো ইংলিশে তাহলে এখানে ভালো করার জন্য তোমার যে জিনিসগুলো করতে হবে, দেখো, প্রথম প্রথম বছর যে তোমার সামারিয়ার ফিচার, ওটা তো গেল 20-20-40। বাকি যে 60 নম্বর কম্প্রিহেনশন থেকে, ওইখানে তোমার ওই পার্টের মধ্যে তোমাকে আসলে ভালো করতে হবে, সব নম্বর ওখানে তুলে ফেলতে হবে এখানে, যেহেতু ওটা গ্রামারের ইউজ সম্পর্কিত, ভোকেব সম্পর্কিত, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ট্রু আর ফলস, তারপরে তোমার হচ্ছে যে এসিকিউ, শর্ট অ্যান্সার কোশ্চেন, ওই পার্টের মধ্যে তোমার ভালো করার সুযোগ অনেক বেশি। গ্রামার অংশ তাহলে কোন ধরনের প্রশ্ন আসে? ওয়ার্ড মিনিং, পার্টস অফ স্পিচ, জয়নিং সেন্টেন্স, হ্যাঁ, মেকিং সেন্টেন্স, 4টা বিষয়ের প্রশ্ন থাকবে। ওই যে বললাম ওদের ইচ্ছা এখানের মধ্যে সবসময় যেরকম দিবে তাও না, যে এখানের মধ্যে ঘুরে ফিরে এগুলোর মধ্যে থাকে মিনিং রিলেটেড জিনিসপত্র থাকে। যেহেতু এখানে নম্বর কাটার সুযোগ কম, তাহলে অংশটা একটু বেশি ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এখন দ্বিতীয় পত্র, যে এখানের মধ্যে 100 নম্বরের মতো লিখতে হয়, সেটুকু তুমি আসলে ভালো করবে কিভাবে, এবং রচনা। তাহলে কয়েকটা জিনিস কিন্তু রিলেটেড, কয়েকটা জিনিস হচ্ছে রিলেটেড, যে বাংলার অনুবাদটুকু, ইংরেজি দ্বিতীয় বছরের 100 নম্বর, এসে 50, ট্রান্সলেশন 50, এগুলো সব রিলেটেড। কি রিলেটেড? সবগুলো কেন বলতে পারি ফ্রি হ্যান্ড রাইটিং এর সাথে রিলেটেড। এখন যখনই ট্রান্সলেশন নিয়ে কথা আসে, এসে নিয়ে কথা আসে, ওই তখন আমাদের হচ্ছে কান্নাকাটি শুরু হয়ে যায় যে ছোটবেলা থেকে তো ইংরেজি পড়ি, এক পেজ তো আসলে লিখতে পারে না বা কোনো লেখা ট্রাই করি নাই। তাহলে তোমার কি করতে হবে? আমি যদি তুমি একটা প্রশ্ন করো যে ইংরেজি আমরা লেখার স্কিল বাড়াবো কিভাবে, তোমাকে প্রথম যে কথাটা বলবো, আমি বলবো রিড, রিড, রিড। এখন আমরা কোনো কিছু পড়বো না, আমরা আমাদের কথা হলে পড়বো না, না পড়ে তুমি কেমনে লিখবা? মানে এটা কিভাবে সম্ভব যে আমি কোনো কিছু পড়বো না, না পড়লে তুমি লেখাটা আসবে কোত্থেকে? তাহলে তুমি লেখার স্কিল যদি বাড়াতে চাও, তোমার আগামী 1 মাস 25 দিন তুমি হাতের কাছে যা কিছু পাবো, অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসপত্র, এগুলো তোমাকে একটু পড়তে হবে, পড়ার অভ্যাসটা বিল্ড আপ করতে হবে এখানে। এর বাইরে আর কোনো অন্য কোনো শর্টকাট টেকটিক নাই। তাহলে তুমি পত্রিকা থেকে তুমি ডেইলি স্টার এবং টিভিএস এই দুটো পত্রিকা ফলো করতে পারো, মোটামুটি কালকে থেকে শুরু করতে পারো। পত্রিকার মধ্যে গুরুত্বপূর্ণ যে আর্টিকেল, তুমি ডেইলি এখন পত্রিকা পড়ার পিছনে তুমি ডেইলি অন্তত তোমার 1 থেকে 1.5 ঘন্টা তুমি পত্রিকার পিছনে রাখো, 1 থেকে 1.5 ঘন্টা। কেন? কারণ এই 1 থেকে 1.5 ঘন্টা পত্রিকা পড়লে যেটা হবে, তোমার 1-1.5 মাস 2 মাসের মধ্যে যা কিছু ঘটবে এগুলো নিয়ে রিটেনের অনেক কিছু চলে আসবে। হুম, তুমি দুটা ইংলিশ পত্রিকা থেকে কি পড়বা এখানের মধ্যে, মেনলি এডিটোরিয়াল ভিতরে যেটা ওইটা পড়বা, হ্যাঁ। তাহলে তুমি দুটো ইংলিশ পত্রিকা পড়তে পারো যে আর্টিকেলগুলো তোমার পছন্দের, আর বাংলায় তুমি প্রথম আলো পড়তে পারো, হ্যাঁ। যেহেতু তোমাদের পরীক্ষা জন্য তুমি সময় পাচ্ছ মোটামুটি 55 দিন থেকে 56 দিনের মতো, তুমি চেষ্টা করো যে প্রতি 1.5 দিনে, হুম, মানে প্রতি 3 দিনে দুটো আর্টিকেল,
তো 3 দিনে 2টা, ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন নিজে নিজে করবা। কিভাবে? তুমি একটা ইংলিশ একটা ট্রান্সলেশন তুমি সিলেক্ট করো, সিলেক্ট করলা, ইংলিশটাকে তুমি বাংলা করো নিজের মতো করে, ও বাংলাটাকে আবার ইংলিশ করো। এখন এখানে ভুল শুদ্ধ কেন বুঝবা? ভুল শুদ্ধ বোঝার কোনো দরকার নেই তোমার। তুমি কোনো বিষয় যখন করবা তখন তোমার লেখার হাত চলে আসবে অটোমেটিক। আর এর মধ্যে তুমি জান স্যার তুমি ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস করবা, বা তুমি যেখানে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস করো না কেন, তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস করবার পাশাপাশি যখন তুমি ট্রান্সলেশন প্র্যাকটিস করা শুরু করে ফেলবা, ভুল শুদ্ধের দিকে তাকানোর দরকার নেই তোমার। 15-20 হয়ে গেলে তুমি এমনিতে নিজের ভুল শুদ্ধ অল্প অল্প বের করতে পারবা। কারণ তোমাকে 50-50 পাইতে হবে না, 50-30-35 পাইলে হবে ট্রান্সলেশনে। ভুল শুদ্ধ নিয়ে মাথা খারাপ করা যাবে না। তুমি আগে ট্রান্সলেট করতে শিখো মোটামুটি। হুম। তার ইংলিশ থেকে বাংলা করবো, বাংলা থেকে আবার ইংলিশ করবো। একটা জিনিস করতে পারো, তুমি একটা বাংলা পত্রিকা ধরলাম, প্রথম হলো ইংলিশ ভার্সনে গেলা তুমি, ওটা বাংলা ভার্সন থেকে একটা আর্টিকেল তুমি সিলেক্ট করলা, করে ওটা নিজের মধ্যে আগে দেখো ট্রান্সলেশন তুমি কতটুকু করতে পারো, এরপর তুমি ইংলিশ ভার্সনে মিলে দেখো কি অবস্থা। এখন ট্রান্সলেশন প্র্যাকটিস না করে তুমি যতই ট্রিক্স টেকনিক যা কিছু করো না কেন, ইউজলেস। বাজারে অনেক বই পাওয়া যায়, টেকনিক ট্রিক্স অনেক কিছু পাওয়া যায়, কিন্তু নিজে যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে এগুলো ইউজলেস, কোনো কাজে আসবে না। এই জন্য তুমি চেষ্টা করো, তুমি প্রতি 3 দিনে অন্তত 2টা এডিটোরিয়াল তুমি ইংলিশে বাংলা করো, বাংলা থেকে আবার ইংলিশ করবা। যে লাভটা হবে, ও জিকেতে 300 নম্বর বাংলা, এবং বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে 300, এবং তোমার ট্রান্সলেশন 2 জায়গায় কাজে লাগবে, এসআর রেটিং এ কাজে লাগবে। এখন ভাই আমরা আগামী 55 দিনে কি শুধু 30টা এডিটোরিয়াল পড়বো এরকম না, তুমি পত্রিকার মধ্যে অন্য এডিটোরিয়াল গুলো পড়বা, সবগুলো তো তুমি ট্রান্সলেট তোমার প্র্যাকটিস করার দরকার নাই। মুখস্থ করবো না, মুখস্থ করবো না, তুমি মেলে চোখ বুলাবা। তুমি চোখ বুলালে তুমি কিছু জিনিস তো মাথায় থাকবে, তুমি লিখতে পারবা, কিছু জিনিস তুমি লিখতে পারবা। এই জন্য পত্রিকা পড়ার কোনো বিকল্প নাই, 46-এর মধ্যে প্রশ্ন এবারও হবে। সুতরাং বেশিরভাগ জিনিস হবে আননোন, এবং বানাই লিখতে হবে, কনসেপ্ট থেকে লিখতে হবে তোমাকে। পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই। আসলে যেটা বলছিলাম, যে ম্যাথে তোমাকে ভালো নম্বর তুলতে হবে। তো ম্যাথের জন্য তোমরা যদি একটু 46-এর কোশ্চেন দেখো, অ্যাজ ইউজুয়াল আগের মতো ওরা ধরে রাখছে যে বীজগণিত কেন্দ্রিক প্রশ্ন। হ্যাঁ, পাটিগণিত থেকে কোশ্চেন খুবই কম আসছে। যেটা আসছে পাটিগণিত থেকে ওইটা আসলে বীজগণিতের মাধ্যমে সমাধান করতে হবে। শুধু অঙ্ক আসছে যেটা, এটা বীজগণিতের মাধ্যমে সমাধান করতে হবে। এটা হ্যাঁ, ওইটাও এক্স ওয়াই দিয়ে সমাধান করা লাগবে। সেট থেকে অঙ্ক আসছে, হুম, মোটামুটি সেটের প্রমাণ থেকে আসছে। তারপরে তোমার হচ্ছে যে বীজগণিতের রাশি থেকে প্রশ্ন আসছে, লসাগু থেকে প্রশ্ন আসছে, ভগ্নাংশের লবের সাথে সাহায্য করলে ভগ্নাংশটি 2, ও পাটিগণিত থেকে আসছে, যদি এটা বীজগণিতের নিয়মে সমাধান আমরা করে ফেলতে পারবো। তারপরে গড় থেকে অঙ্ক আসছে আগের মতোই। এরপরে আমরা দেখব ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসছে, ত্রিকোণমিতি থেকে আরেকটা প্রশ্ন আসছে, তবে ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ। পরিমিতি থেকে প্রশ্ন আসছে, প্রবাবিলিটি থেকে প্রশ্ন আসছে, বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন আসছে। তাহলে আমরা সামারি করতে পারি কিভাবে? তোমাকে প্রিলির জন্য আমি যে কথাটা বলছিলাম, বিসিএস হচ্ছে একটা বীজগণিত নির্ভর পরীক্ষা, বিসিএস হচ্ছে বীজগণিতের খেলা। তাহলে বীজগণিতটাই তোমাকে ভালো করে করতে হবে। তাহলে কি করতে হবে তোমাকে? তোমাকে এখানে 12টা থেকে 10 এরকম না, যেন এখন 10টা থেকে 10টা আনসার দিতে হয়েছে। তাহলে টোটাল তোমার 12টা প্রশ্ন থাকতে পারে, 10টা থাকতে পারে, ওদের ইচ্ছা। 12টা থেকে 10টা আনসার দিতে বলতে পারে, অথবা বললো 10টা থেকে 10টা, ওদের যা ইচ্ছা, একটা তো 5 নম্বর করে। তো পাটিগণিত থেকেও তুমি বীজগণিত, সেট, ভেনচিত্র, বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা, ত্রিকোণমিতি, হ্যাঁ, ত্রিকোণমিতি, পরিমিতি, স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট 48 বিসিএস স্থানাঙ্ক জ্যামিতি থেকে প্রশ্ন আসছে, এবং 47 প্রিলিতেও স্থানাঙ্ক জ্যামিতি থেকে প্রশ্ন আসছে। এই যে তোমার দ্বিবিন্দুগামী রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, হ্যাঁ, তোমাকে কোঅর্ডিনেট জিওমেট্রি মাস্ট পড়তে হবে। মানসিক দক্ষতা তোমরা প্রিলির জন্য যা পড়ছিলা ওইটাকে একটু রিভাইজ করে নিতে হবে, সিলেবাস সেম। জাস্ট ওখানে কোশ্চেন ছিল 15টা, এখানে কোশ্চেন হচ্ছে 50টা। এবং এখানে কিন্তু আলাদা এমসিকিউ, এবং এখানেও নেগেটিভ কিন্তু 0.5। যথারীতি প্রিলির মতো তুমি না পারলে দেখাবা না, যে কয়টা পারো ওই কয়টা দেখাবা, আন্দাজি দেখানোর কোনো চান্স নেই এখানের মধ্যে। তাহলে গাণিতিক যুক্তির জন্য তুমি 9-10-এর যে গণিত বই, ওখান থেকে তুমি বীজগণিতগুলো করে ফেলতে হবে। ওটা বীজগণিতই আছে, অন্য কিছু তো নাই। ত্রিকোণমিতিগুলো করে ফেলতে হবে সেখান থেকে। হায়ার ম্যাথ থেকে মেইনলি তোমার হচ্ছে যে দ্বিপদী বহুপদী, আর একাদশ শ্রেণীর বই থেকে বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, এই 3টা টপিক তোমাকে পড়তে হবে। তো এই 3টা টপিক যেহেতু তোমাদের খুবই ভয়ের জায়গা, বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, বিশেষ করে যারা আর্টসে পড়ো, 50 বিসিএসে আমাদের রিটেন ব্যাচে মেবি আমি পড়াইতে পারি এই টপিক। আমার ইনফ্যাক্ট ইউটিউব ভিডিও আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আমি এগুলোর উপরে আগে যখন ক্লাস নিতাম তখন বিন্যাস সমাবেশ এবং সম্ভবতার ক্লাস এখনো আছে ইউটিউবে, ঢুকলে বাবা মেসির একটা ক্লাস আছে দেখবা, লিওনেল মেসি সম্ভবত ক্লাস। ওই ক্লাসগুলো তাদের জন্য ছিল যারা খুব ভয় পায় বিন্যাস সমাবেশ সম্ভবত এগুলো কেমনে করবে। হ্যাঁ, তো ইউটিউব থেকে দেখতে পারো, পুরাতন রেকর্ড আছে আমার 45-এর। তাহলে তুমি যে কোনো ডাইজেস্ট থেকেও
তুমি সলভ করতে পারো, 35 থেকে 46 মোটামুটি সলভ করে ফেলবা। 9-10 গণিত বই, উচ্চতর গণিত বই থেকে বেশি কিছু না এখানের মধ্যে, মেনলি দ্বিপদী বহুপদী আর একাদশ থেকে তোমার বিন্যাস সমাবেশ এবং সম্ভাব্যতা। হুম, এগুলোই পড়তে হবে। পিটুতে আমরা ম্যাথের উপর খুব ভালো জোর দিব এখানে, যেহেতু আমরা এখানে আসলে আমাদেরকে বেশিরভাগ নম্বর তুলে ফেলতে হবে, কারণ ম্যাথ মেন্টালে যদি একটা ভালো নম্বর তোলা যায় তাহলে মোটামুটি নতুনদের জন্য পাস করাটা ইজি হয়ে যাবে। আসল জানালদের জন্য বিজ্ঞান, তো বিজ্ঞান তো খুবই একটা ভয়ঙ্কর একটা ব্যাপার অনেকের জন্য। বিজ্ঞান ভয়ঙ্কর কেন হবে? ভয়ঙ্কর হবে তখন যদি এরকম হতো যে বিজ্ঞানে তোমাকে কেমিস্ট্রি ফর্মুলা লিখতে বলতেছে, বিক্রিয়া লিখতে বলতেছে, তুমি পড়তেছো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তাহলে তো এখানে তো তোমার তো খুব কঠিন রকম কোনো মেকানিজম তুমি আসলে এখানের মধ্যে তুমি পড়তেছো না। হ্যাঁ, কি বলছো, যেমন এখানে মেডিকেল সায়েন্স থেকে আসে দেখি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য লিখুন, একটা বুক হয়ে একটা মাথায় হয়। কেমোথেরাপি কি, কেমোথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়া কি, তুমি নিজে চোখে অনুকূলে দেখছো, মানুষের ওজন কমে যায়, চুল পড়ে যায়, রক্ত শূন্যতা হয়, তাই না? ভ্যাকসিন কি, ডায়াবেটিস হওয়ার কারণ উল্লেখ করুন। এই সকল ব্যাপার তুমি অসংখ্য জিনিসপত্র শুনছো। হ্যাঁ, ডুবুরিটা পানিতে ডুব দেওয়ার সময় সিলিন্ডারের গ্যাসের অক্সিজেনের সাথে নাইট্রোজেনের পরিবর্তে হিলিয়াম গ্যাস ব্যবহার করে কেন, ব্যাখ্যা করুন। হ্যাঁ, দেখো এখানে যতগুলো প্রশ্ন আসছে, এখানে কোনো কিছু এরকম প্রশ্ন না তোমাকে বলা নেই যে আপনি নিউটনের গতি 3 নম্বর সূত্রটা প্রতিপাদন করেন, মহাকর্ষ সূত্র প্রতিপাদন করেন, এরকম প্রশ্ন না। এটা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তাহলে এটা ভয়ের কিছু নাই। এটা আর্টস কমার্সের জন্য যেরকম, সায়েন্সের জন্য সেরকমই। হয় সায়েন্সের হয়তো পড়তে হবে না বেশি, ওটা মোটা বানাই লিখতে পারবে, বাকিদের জন্য পড়লেই পারা যাবে। এমন না যে এখানে আমার তোমাকে বোধ ফর্মুলা লিখতে হবে, এরকম ব্যাপার না। তাহলে ফর্মুলা যদি আসো, যেমন এখানে বলছে মনোমার কি, মনোমার থেকে কিভাবে পলিমার তৈরি হয় উদাহরণসহ লিখুন। এই কোশ্চেনটা যে সায়েন্সে পড়ছে ও হয়তো তোমার খুব ইজিলি একটা ফর্মুলাতে লিখে ফেলতে পারবে। হ্যাঁ, যে ইথিন থেকে তোমার হচ্ছে যে পলিথিন কেমন হয়, ফর্মুলাতে লিখতে পারবে। আর্টসে যে পড়ছে সে হয়তো এইটা ক্ষেত্রে হয়তো সে পুরো ফর্মুলাতে লিখতে পারবে না, কিন্তু সে বানাইতে লিখতে পারবে। হ্যাঁ, বাংলাতে লিখতে পারবে সে ইথিন থেকে পলিথিন কেমন হয়েছে। হ্যাঁ, তো এরকম যদি আসো বিজ্ঞানের টোটাল 60-র মধ্যে এই ফর্মুলাটার মধ্যে এটা খুব বেশি অংশ না আসলে। হ্যাঁ, বেশিরভাগ জিনিস আসবে যেটা তুমি মোটামুটি কনসেপ্ট থেকে তুমি লিখতে পারবা, এবং আয়ত্ত করা খুব বেশি কঠিন এরকমও না। এখানে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ফর্মুলা ওই টাইপের বেশি আসবে না তোমার। আচ্ছা, আইসিটি, আইসিটি এখানে প্রিলিতে যা পড়ছো সেটা এনাফ না। এখানে আইসিটি একটু ভালো করে পড়তে হবে, কারণ ওখানে তুমি পড়ছো গোলা বারোটার জন্য, এখানে তোমার আইসিটির সাথে আবার একটু ওই ইলেকট্রনিক্সের একটু আছে কমন টপিক। তো যারা জেনারেল পার্ট পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু বিজ্ঞান 100 নম্বর একটা বড় সুযোগ এখানে নম্বর তোলার জন্য। হ্যাঁ, একটু এডিশনাল ইফোর্ট দিতে হবে। কি পড়তে হবে এখানের মধ্যে, তুমি যে কোনো ডাইজেস্ট থেকে পড়তে পারো। হুম, যে কোনো ডাইজেস্ট থেকে তুমি 35 থেকে 46 প্রশ্নগুলো সলভ করে ফেলতে পারো। আর একাদশ দ্বাদশ শ্রেণীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বইটা আছে ওটা কালেক্ট করতে পারো। সব কিছু লাগবে না টপিক থেকে, সেখানের মধ্যে সব টপিক তুমি পড়ে শেষ করতে পারবে না আসলে। হ্যাঁ, আর যারা আর্টস কমার্সের ওদের জন্য আমি বলবো, তুমি বিজ্ঞানের কোনো টপিক যদি তুমি একটু না বুঝো, ওই জিনিসটা একটা ইউটিউব করো। ইউটিউবে অসংখ্য তুমি কন্টেন্ট পাবা। তবে যেটা একদম মাথায় ঢুকতেছে না ওটা নিয়ে বেশি সময় না দিয়ে তোমার কাজ হচ্ছে ম্যাক্সিমাম জিনিসপত্র কভার করে ফেলার জন্য, যাতে তুমি কিছু জিনিস লিখতে পারো অ্যাটলিস্ট। তো এখানের মধ্যে সাধারণ বিজ্ঞান অংশে 8টা প্রশ্ন আনসার দিতে হয়, একটাতে 7.5 করে। এরকম হতে পারে 9টা থেকে 8টা, এরকম হতে পারে আবার 8টা থেকে 8টা, এরকম হতে পারে। ওটা ওদের ইচ্ছা। একটা অধীনে ছোট ছোট কয়েকটা প্রশ্ন থাকে। কম্পিউটার অংশে এইখানেও 10টা প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগে। এটা ওদের ইচ্ছা, 10টার মধ্যে 10টা দিতে পারে, আবার 12টার মধ্যে 10টা দিতে পারে, এটা ওদের ইচ্ছা। হ্যাঁ, আর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক টেকনোলজি থেকে তোমার এখানে 3 থেকে 6টা প্রশ্ন আনসার দেওয়া লাগতে পারে। 3টা মানে হচ্ছে একটাতে 5 করে হতে পারে 15 নাম্বার, আবার হতে পারে একটাতে 2.5 করে, 6টাতে 15 নাম্বার, এরকম হতে পারে। কয়টা থেকে কয়টা দিবে এটা পিএস এর ইচ্ছা, এটা কারো হাতে না। হতে পারে কোনো অপশন নেই, আবার হতে পারে অপশন আছে যে তুমি 8টা থেকে 6টা প্রশ্ন আনসার দিতে হবে, এরকম হতে পারে। আবার অপশন ছাড়াও হতে পারে, এটা ওদের ইচ্ছে সম্পূর্ণরূপে। তবে এখানে টপিকের বাইরে সাধারণত প্রশ্ন আসে না। তুমি টপিক পড়ে ফেললে এর বাইরে তুমি খুব একটা তোমার মিস হবে না। এই বিজ্ঞানের মধ্যে একটা সুবিধা, এখানে টপিকের বাইরে তেমন কোনো প্রশ্ন আসে না, মোটামুটি কমন আসে। এখন যেটা নিয়ে আমি কথা বলি নাই সেটা হচ্ছে জিকে নিয়ে কথা বলি নাই। বলছিলাম নতুনদের পক্ষে জিকের পিছনে সময় ইনভেস্ট করাটা খুব একটা ওয়াইজ হবে না। তাহলে কি জিকে ছাড়ে আসবে না? ছাড়েও আসবে না। জিকে থেকে ওর এক্সপেকটেশন একটু কমায় ফেলতে হবে এখানে। কি কমায় ফেলবে আমি একটু দেখি তো। আমাদের 46-এ কেমন প্রশ্ন আসছিল? 1971 সালে মুক্তিযুদ্ধ ছিল কোনো মানুষের সংগ্রাম ব্যাখ্যা করুন। তার মানে মুক্তিযুদ্ধ থেকে এখন প্রশ্ন আসতেছে। হুম, যারা বলছে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন এখন আসবে কিনা, বোকার মতো প্রশ্ন করতেছে। মুক্তিযুদ্ধ না হলে তো বাংলাদেশই নাই, তাহলে তা আসবে না কেন প্রশ্ন? অবশ্যই আসবে, কিন্তু সেটা আগে যেরকম প্রশ্ন আসতো সেটার সাথে একটু বেসিক প্যাটার্নে এখানের মধ্যে একটু আলাদা হবে। হ্যাঁ,
এই প্রশ্নটা আমাদের তোমার এই রিটেনের আগে আমাদের জিকে টিচারের সাথে আমি কথা বলতেছিলাম, এলাম যে আগে যেরকম একটা কনসেপ্ট ছিল যে মুক্তিযুদ্ধ মানে হচ্ছে একটা দল, সে তারা যুদ্ধ করছে আর বাকি কেউ কিছু করে নাই, হ্যাঁ, এরকম একটা ব্যাপার প্রতিষ্ঠা করার ট্রাই করা হয়েছিল। এক ব্যক্তি কেন্দ্রিক সিস্টেম ছিল বা এক দল কেন্দ্রিক, ও এক দলই নেতৃত্ব দিচ্ছে, ওরা সবকিছু করে ফেলছে, যুদ্ধ করে ফেলছে ওরা। আসলে তো বিষয়টা ওরকম না। একাত্তর তো গণমানুষের যুদ্ধ, তাই না? গণমানুষ রাস্তায় নামছে বলে যুদ্ধ হয়েছে এখানের মধ্যে, ওরা গেরিলা যুদ্ধ করছে গণমানুষ, সেই জন্য আমরা একাত্তরে স্বাধীন হয়েছে। তো এগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম, তো সত্যি সত্যি ওই প্রশ্নটাই আসছে একাত্তরের উপরে। বললাম যে একাত্তর নিয়ে প্রশ্ন অনেক প্যাটার্ন চেঞ্জ হবে, তাহলে এখন সেই তুমি চেঞ্জ প্যাটার্নের প্রশ্ন দেখতে পাচ্ছ। বাকি প্রশ্নগুলো যদি আমি বলি, এই প্রশ্নগুলো আসলে তুমি আগে থেকে, ও আরেকটা প্রশ্ন কমন আসছে, এটা রোহিঙ্গাদের নিয়ে, রোহিঙ্গাটা কমন আসছে। হুম, রোহিঙ্গাটা কমন আসছে। তারপরে তোমার হচ্ছে যে সমুদ্র সম্পদ আহরণ, এটা অবশ্য পড়ানো হয় তোমার বাংলা সম্পদ চ্যাপ্টারের মধ্যে, মোটামুটি কমন ধরা যেতে পারে। আর বাকি যে প্রশ্নগুলো, এগুলো আননোন টপিক না, আননোন টপিক না, নোন টপিকের উপরে লোকজন বানায় লিখতে পারবে, কিন্তু কে বলতে পারবে না যে এগুলো তারা পড়াইছে সবসময়। হ্যাঁ, তাহলে বেশিরভাগ প্রশ্ন আননোন না, নন টপিক। কিন্তু তুমি এগুলো যখন রিটার্নের গাইড গুড পড়তেছো, কোনো গাইডের মধ্যে এরকম হুবহু দেয়া আছে, এরকম আসলে খুব বেশি পাবা না। এটা সুবিধা হচ্ছে যারা নতুন দিবে এবং যারা পুরাতন দিবে, দুজনের মধ্যে বেশি পার্থক্য নাই, দুই গ্রুপে আসলে বানাই লিখতে হবে। ওকে, তো এখন আমাদের চারপাশে কি ঘটতেছে সেগুলোই এখানের মধ্যে তোমার চোখ কান খোলা রাখলে এইগুলো, এই জিনিসপত্রের উপর প্রশ্ন আসবে। তুমি আগে থেকে যদি এক্সপেকটেশন লো রাখো যে আমার বাংলাদেশ বিষয়গুলি কমন আসবে না, বানাই লিখতে হবে, এটা যদি মাথায় রাখো, তখন তোমার এটা নিয়ে প্রেশার কম কাজ করবে। কিন্তু তুমি যদি এটা কমন কি আসবে, কমন না, কমন আসবে না এখানের মধ্যে, বেশি কমন আসবে না, অল্প কিছু কমন আসতে পারে তোমার, 40-50 কমন আসতে পারে, বাকি কমন আসবে না তোমার। তুমি টপিক ভিত্তিক কিছুটা তোমার প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যাতে যে কোনো টপিকের উপরে তুমি কিছু জিনিস অ্যাটলিস্ট লিখতে পারো। ওকে, তাহলে লিখিত পরীক্ষায় যে সিলেবাসটা দিছে, যেমন ধরো এইবার এখানে সংবিধান থেকে সবসময় এখানে কিন্তু প্রশ্ন থাকে। তাহলে এখন দেখো এখানের মধ্যে সংবিধান থেকে একদম হুবহু সংবিধান থেকে একদম ইয়া করে তুমি হুবহু সংবিধান থেকে তুমি কোশ্চেন কিন্তু পাও নাই। হ্যাঁ, তাহলে এটা হতাশ হওয়ার কিছু নাই। তো সিলেবাসে যেটা আছে হুবহু যেরকম আসবে এমন কথা নাই। জিকের বাংলাদেশ বিষয়গুলির উপরে তুমি কমপ্লিট নতুন কোনো কিছুর উপর পরীক্ষা দিবা, এটা মাথায় রাখতে হবে তোমাকে। মুক্তিযুদ্ধ থেকে মোটামুটি কমন একটা পাবা, সম্পদ থেকে মোটামুটি কমন টপিক পাবা, এটা মাথায় রাখতে পারো। আর এই সামনে যেহেতু ইলেকশন, ইলেকশন কেন্দ্রিক তোমার প্রশ্ন আসতে পারে, সরকার ব্যবস্থা, ইলেকশন কেন্দ্রিক প্রশ্ন তোমার এখানে আসতে পারে। ওকে, তুমি কৃষি থেকে দেখো, এখানের মধ্যে কিন্তু এই চ্যাপ্টার কভার করছে, প্রশ্নটা কি আসছে, আসছে যে তোমার আহ বাংলাদেশের প্রান্তিক কৃষকদের স্বনির্ভরতা অর্জন ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের প্রতিবন্ধকতা সমালোচনা করুন। এই সকল প্রতিবন্ধকতা দূরীকরণে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে ব্যাখ্যা করুন। হুবহু এরকম প্রশ্ন তুমি কোনো গাইডে পাবে না, কিন্তু তুমি যে টপিকটা যদি বুঝো, প্রবলেমগুলো যদি বুঝো, তাহলে তুমি বানায় লিখতে পারবা। দেখো, বাংলাদেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠা প্রতিবন্ধকতা ও প্রতিকার নিয়ে একটা প্রবন্ধ লিখুন। এখন তুমি জানো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হলে কি কি অসুবিধা হয় এখানের মধ্যে, হুম? দুর্নীতি থেকে শুরু করে কত রকম অসুবিধা হতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের মধ্যে যোগসূত্র সম্পর্কে আলোচনা করুন। আপনি কি মনে করেন যে শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক বৈষম্য হ্রাসে সক্ষম? চ্যাপ্টার ঠিক আছে, কিন্তু তোমার টপিকও নোন, কোশ্চেনও নোন, কিন্তু হুবহু এরকম হয়তো কেউ পড়ে নাই। তাহলে হুবহু পড়ে তুমি ওইটাই কমন ফেলাবো পরীক্ষার সময়, এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ওকে, বাংলা বিষয় বলির জন্য যে কোনো ডাইজেস্ট পড়তে পারো। আর এখানে একটা বই আছে সহজবাদের সংবিধান, আর আমাদের প্রিলির ক্লাস যারা করছো ওইটুকু এই সংবিধান এনাফ মোটামুটি। এর বাইরে বাংলা বিষয়গুলির উপর তুমি বাজারে অসংখ্য গাইড বের হয়, তুমি যে কোনো একটা গাইড কিনতে পারো, ইউনিক কিনতে পারো, ম্যানুয়াল কিনতে পারো। হ্যাঁ, যেটা পছন্দ হয় এরকম তুমি গাইড কিনতে পারো, ইউনিক, ম্যানুয়াল, যেটা পছন্দ এটা কিনতে পারো, দুটোই কিনতে পারো। একবার গোথ্রো করে যাবা, জাস্ট একবার গোথ্রো করবা, কিন্তু মেহরবানি করে আল্লাহর রাস্তে মুখস্থর মাইন্ডসেট নিয়ে বাংলা বিষয়গুলি প্রস্তুতি নিও না, কমন আসবে না। তুমি গোথ্রো করে যাবা, গোথ্রো করে দিলে কি হবে, যে কোনো টপিকের উপর তুমি বানাই লিখতে পারো 2 পেজ, এটা মাথায় রাখো। সংবিধান 47 আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু 46-এ তোমার মিস হয়েছে, অনেক বেশি সম্ভাবনা আসার। ইলেকশন রিলেটেড জিনিসপত্রগুলো গুরুত্বপূর্ণ। এখন অবশ্য ভালো নম্বর পেতে কি করণীয়, কি লেখছি পুরাতনরা, নতুনরা তোমাদের যদি প্রিলির সময় যদি কোনো ডেটা খাতা টাতা যদি থাকে সেটা দেখতে পারো। কিন্তু নতুন করে তুমি এখন ডেটা ম্যাটা নিয়ে মুখস্থ করা নিয়ে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। আগে থেকে যে তোমার যদি ডেটা খাতা বানানো থাকে ওটা তুমি পড়তে পারো। আর অল্প কিছু ডেটা মুখস্থ করে যেতে পারো, অর্থনীতি সমীক্ষা ডেটাগুলো তুমি প্রিলির সময় পড়ছিলা সেগুলো। তারপরে জনসংখ্যার চ্যাপ্টার থেকে কিছু জিনিস তুমি যা জানো, প্রিলির সময় যা যা পড়ছিলে সেগুলো, কৃষির সময় যা পড়ছিলা সেগুলোই, বা বাজেটটা পড়ছিলা তোমরা প্রিলির সময়, ওই প্রিলির সময় যা যা পড়ছিলা
ওগুলাই। বাজারটা তুমি জানো কোন খাতে কত টাকা। অর্থনীতি সমীক্ষাটা তোমার পোর্টফোলিও প্রিলির জন্য, যা পোর্টফোলিও প্রিলির জন্য ওইটুকু তুমি রিভিশন দিতে পারো। নতুন করে তুমি ডাটা ম্যাটা খুঁজে যে এত কিস্তাকারি করার কোনো প্রয়োজন নাই। পুরাতনটা তোমরা করতে পারো, কারণ তোমাদের বহুত সময় আছে, যে তুমি আগে ওই বিষয়গুলো পড়ছো একবার। আমাদের এখানে লিখিত ক্লাসে অবশ্যই আমরা স্ট্রাকচারগুলো দেখাবো, যে তুমি কোন স্ট্রাকচারে তুমি হচ্ছে লিখতে পারো। আর আজকে আমি কিছু টেকনিক শেয়ার করতেছি। আর আন্তর্জাতিক বিষয় বলি, এইখানে তোমার ওই যে কনসেপচুয়াল যে 40, ওইখানে তোমাকে ভালো করতে হবে। হ্যাঁ, ওটার জন্য কনফিডেন্সের একটা বই আছে, কনসেপচুয়াল ইস্যুস, ওটা কিনতে পারো, ভালো করছে। ম্যানুয়ালের আন্তর্জাতিক কয়েকদিন 4-5 দিন পর আসবে নতুন নতুন এডিশন, নিতে পারো। ইউনিকেটটাও নিতে পারো। জাস্ট কনসেপচুয়াল ইস্যুগুলো গো থ্রু করে যাবে একবার, কমন আসবে মোটামুটি। আমরা যদি দেখি 46-এর আন্তর্জাতিক প্রশ্নগুলো কেমন আসছে দেখি তো। প্রচুর কঠিন আসছে কিন্তু কোশ্চেন। আন্তর্জাতিক ও বৈশ্বিক ধারণার মধ্যে পার্থক্য কি, এটা মোটামুটি কমন। গ্লোকাল বলতে কি বোঝায়, যারা পত্রিকা পড়ে এরা পারবে। প্রবণ মতবাদ, এটা মোটামুটি কমন আসছে। অর্থনৈতিক বিশ্বায়ন ও অর্থনৈতিক কূটনীতি বলতে কি বোঝায়, এটা বানান লিখতে হবে মোটামুটি। ইথনিক ক্লিনজিং বলতে আপনি কি বুঝেন, এটা মোটামুটি কমন আসছে। কিন্তু অ্যালগোরিদমে এই বিষয়ের সাথে কিভাবে সম্পর্কিত বলে আপনি মনে করেন, যারা পত্রপত্রিকা পড়ে ওদের জন্য হয়তো এটা ইজি। জলবায়ু পরিবর্তন বাংলাদেশ প্রধানত কি ধরনের প্রভাব ও অভিঘাত পড়েছে। আগে সাধারণত তোমার এই কনসেপচুয়াল ইস্যুর মধ্যে এরকম প্রশ্ন আসতো না, কি আসতো মোটামুটি তোমার একদম টপিক বেসড। হ্যাঁ, তো নেগোসিয়েশন প্রক্রিয়ায় কোনো পক্ষের পজিশন ও ইন্টারেস্টের কারণ বলতে কি বোঝায়, প্রতিপক্ষের পজিশন এবং ইন্টারেস্ট শনাক্ত করা গুরুত্বপূর্ণ কেন। এখন কনসেপচুয়াল তোমার যদি একবার রিডিং দিতে পারো তুমি যে কোনো বই, হ্যাঁ, মোটামুটি এখানে যে টপিকগুলো থাকবে তুমি মোটামুটি 1 পেজ আধা পেজ এখানের মধ্যে তুমি লিখতে পারবা। অ্যানালিটিক্যাল তোমার কমন আসবে না। তবে বর্তমান দুনিয়াতে কি কি চলতেছে এগুলোর মধ্যে থেকে কমন আসবে। তাহলে কি চলতেছে এখন, এখন চলতে ট্যারিফ নিয়ে প্রবলেম চলতেছে, মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ পরিস্থিতি চলতেছে, ওআইসি একটা কমন একটা টপিক এখন। হ্যাঁ, ইউক্রেন রাশিয়া অবশ্যই প্রাসঙ্গিক। ট্যারিফ নিয়ে তো কত কিছু হচ্ছে দেখতো, ট্যারিফ নিয়ে এবং আমাদের এখানে কি কি ইফেক্ট পড়তে পারে। তাহলে এবং এখন তোমরা যে যে এই মাসে যেটা হয়ে গেল, হ্যাঁ, যে কাতারে যে মিটিং হয়ে গেল, তাহলে এই কেন্দ্রিক তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে সমসাময়িক টপিকের উপরেই আসবে, কিন্তু তুমি হুবহু কমন ফলাবা, এটা আসলে আনলাইকলি। ওই পত্রিকা বললে তোমার মোটামুটি আইডিয়া হবে। অ্যানালিটিক্যাল বাদ দিলে আমরা যদি প্রবলেম সলভিং একটা আনসার দিতে হবে, অ্যানালিটিক্যাল আনসার দিতে হবে তোমাকে 3টা, 15 নম্বর করে। হ্যাঁ, 45 নম্বর এখানের মধ্যে। আর প্রবলেম সলভিং হলে একটা কোশ্চেন, 15। এই প্রবলেম সলভিং যথারীতি তোমার কোনো গাইড বই পড়ে কিছু পড়ে হুবহু কমন আসবে, এই চিন্তা বাদ দিতে হবে। হ্যাঁ, এবার প্রশ্ন আসছে তোমার যে আমরা এখন যে আমরা এআই যুগে বাস করতেছি, আমরা কোনো ডেটা কলোনিতে বাস করতেছি কিনা। হ্যাঁ, কারণ ফেসবুক, গুগল সবাই আমাদের সব ডেটা নিয়ে নিচ্ছে, তাই না, আমাদের সব ডেটা ওদের কাছে আছে। এখন চ্যাট জিপিটি আসে, সবার ডেটাগুলো কিন্তু ওদের কাছে আছে। তাইলে আমাদের নিজের উপর আসলে এখন আর কোনো নিজের তথ্যের উপর নিজের কোনো নিয়ন্ত্রণ নাই। এইটা কোন গাইড বই পড়ে তুমি হচ্ছে যে একদম হুবহু এরকম লেখা আছে, তাহলে কোন গাইড বই পড়ে ওগুলো সলভ করতে পারবা, এটা না। যারা মোটা বই বললাম এগেইন, যারা পত্রপত্রিকা পড়বে, ওরা এই সকল টার্মগুলো বা এই প্রবলেমগুলোর উপরে কিছু না কিছু সে লিখতে পারবে। তো এখানে টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ, তো 100 নম্বরের জন্য মাত্র 3 ঘন্টা সময় পাবা। হ্যাঁ, এখন আসল লিখিত নিয়ে আমাদের কিছু কথা, যে লিখিত এখানে কারো ধারণা অনেক, ভাই কয় পাতা লিখবো ওই নম্বরের জন্য। হ্যাঁ, সে পাতার পর পাতা লিখলে কি বেশি নম্বর, এই পাতার পর পাতা লিখলে বেশি নম্বর, এটা বলার অর্থ হচ্ছে পিএসসির লোকজন খুবই বোকাচোদা, ওরা কেউ পড়াশোনা পারে না। এবং তুমি কয় পাতা লিখছো দেখে দেখে নাম্বার দিবে, বিগত মেপে নাম্বার দিবে। হ্যাঁ, স্কুলে আগে ধর্মীয় টিচাররা থাকতে এরকম যে বিগত মেপে নাম্বার দেয়, এই পিএসসির লোকজন কি এরকম বোকাচোদা যেমন বিগত মেপে নাম্বার দিবে। তাহলে তুমি এই চিন্তাটা কেন করবা যে কত পাতা লিখলে কত নম্বর পাবো। তুমি 10 পাতা লিখলে 2 পেতে পারো, 1 পাতা লিখে 6 পেতে পারো, ডিপেন্ড করবে তুমি কি লিখছো। ওই যে আমি একটা কথা বলছিলাম তোমাদের, ওই যে আমার রিটার্নের পাশেরটা দেখি খালি খাতা নিচ্ছে, একটু বলছো স্যার লুজ, স্যার লুজ। আমি তো ভাবছিলাম লুজ মোশন কিনে আর, আরে কি রে, ঘটনা কি, এত এত কেমন লেখে। আমি টুকি দিলাম, দেখি যে সে লিখছে ভারতীয় উপমহাদেশ। প্রথমত সে কি করছে, খাতা তো এদিক দিয়েও মার্জিন করছে, এদিক দিয়ে করছে, দেখি 4 কোণাকার সে একটা রুলার নিয়ে আসছে, 4 কোণাকার রুলার। তো এদিকে মার্জিন, এদিকে মার্জিন, এদিকে মার্জিন, এদিকে মার্জিন। এত বড় এত ছোট একটা খাতা, তো চারদিকে মার্জিন করলে থাকে আর কি। সে সব দিকে মোটে মার্জিন করে বলছে, রাখছে মাঝখানে একটু রাখছে, ওখানের মধ্যে এসে লিখছে ভারতীয় উপমহাদেশ, এইটা লেখা ওই 1 লাইন শেষ, ওর এইটাই ওর 1 লাইন। আমি ওর ব্যাপারে কত লিখছিলাম, পাস করে কিনা, পরে দেখি খোঁজ করে নিয়েছে, পরে সে লিখে দেখি লিখে দিয়েছে পাস করে নিয়েছে। হ্যাঁ, তো পাতার পর পাতা লিখলে নম্বর বেশি পাবে এরকম না। তোমাকে তুমি যা লিখতেছো, হ্যাঁ, ওটার উপর তোমার কন্ট্রোল থাকতে হবে। এখন এইখানে ওই যে বললাম, যারা অনেক টপার তারা তো এইভাবে লিখে টপ হয়েছে যায়। তো ভাই আমি এখন 1 মাস 27 দিনে আমি কিরকম লেভেলে লিখতে পারবো কিনা, তুমি যদি তোমার লিমিটেশন মানে নাও, তাহলে তুমি কি করতে পারো আমরা একটু ব্যাখ্যা করি।
আমাদের রিটার্ন ব্যাচকে আমি এই টেকনিকটাই সবসময় বলছি। প্রিলিতে যেরকম একটা টেকনিক বলছি, পারি আর পারি না, লিখিত তো আমার টেকনিক আরেকটা। দেখো কি টেকনিক, সেটা হচ্ছে তুমি মেল টাইমিং ইস্যুটা হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিকের মধ্যে। বাংলাদেশে তুমি 200 নম্বরের জন্য সময় পাচ্ছ 240 মিনিট, 4 ঘন্টা, তাই না? তার মানে মোটামুটি তুমি এখানে 10 নম্বরের জন্য, মোটামুটি না, ফিক্সড 12 মিনিট পাচ্ছ এখানে, তাই না? একটা 20 নম্বরের প্রশ্নের জন্য তুমি 24 মিনিট সময় পাচ্ছ, তাই না? এখন সমস্যা যেটা হয়, যেটা অনেক ভালো পারি সেটা অনেকক্ষণ ধরে লিখছি। হুম। কি হবে বাংলাতে বিষয়বলিতে, তুমি একটা খুব ভালো পারো, তুমি লিখতেছো লিখতেছো, আরে তো আবেগ উঠে গেছে তোমার, হঠাৎ করে আবেগ উঠে যায় না, লিখিত পরীক্ষা অনেকের আবেগ উঠে যায়, আবেগে এসে লিখতেছে লিখতেছে, মনের ভিতর থেকে আবেগ উঠে গেছে, মানে লেখা তো শুধু পেটের ভিতর থেকে বেরোচ্ছে, প্রথম মাথা থেকে আসতো, এবার পেটের ভিতর থেকে লেখা আসতেছে, বুকের ভিতর থেকে লেখা আসতেছে, সে আবেগে উত্তেজিত হয়ে গেছে, আরো লিখতেছে লিখতেছে লিখতে লিখতে আরো একটু লিখি না, প্রথম কোশ্চেন লিখি বলছে 40 মিনিট ধরো বা 45 মিনিট। পরেরটা সেম কাজটা করছে, সময় চলে গেছে 1.5 ঘন্টা, ওর মাত্র 40 নম্বরের আনসার ওর লেখা হয়েছে। তার ফলে কি হবে, পরের যে কোশ্চেনগুলো সবগুলো খারাপ হয়েছে লেখা। এটা না করে তুমি যদি এটা ব্যালেন্স করতে পারো, এটা করলে কি হবে, তুমি হয়তো যে দুইটা লিখতে 1.5 ঘন্টা তুমি লাগাইছো, ওই দুইটাতে হইতে হইতে পারে তুমি হচ্ছে ওই দুইটার মধ্যে তুমি হচ্ছে যে ধরলাম 14 14 28 পেয়ে গেছো। কিন্তু বাকি যে কোশ্চেনগুলো, বাকি যে আরো 8টা কোশ্চেন রয়ে গেছে, ওই 8টা কোশ্চেন তোমার তো তুমি মানে 7 8 করে তুলতে কষ্ট হয়ে যাবে, লেখাটা এত খারাপ হবে। তো এটা থেকে যদি নিজেকে নিবৃত্ত করতে পারো তাহলে রিটেনে ভালো করবা। আরেকটা ব্যাপার, আরেকজন আমার পাশে লুজ নিচ্ছে, তাহলে আমি তো এখনো লিখতে পারি নাই, কি হবে? এক একজনের লেখার স্পিড এক এক রকমের, কেউ অনেক দ্রুত লিখতে পারে, কেউ খুব স্লো লিখে। হুম? কারো হাতের লেখা খুবই মুক্তার মতো, কারো হাতের লেখা পেঁচানো টেছানো। এই হাতের লেখা দিয়ে, এই স্পিড দিয়েই তুমি এসএসসি পরীক্ষায় পাশ করছো ভালো রেজাল্ট করে, তুমি এইচএসসি পাস করছো এই হাতের লেখা দিয়ে, এই স্পিড দিয়ে, এই স্পিড দিয়ে তুমি অনার্স পাস করছো, এই স্পিড দিয়ে তুমি মাস্টার্স কমপ্লিট করছো। যে হাতের লেখা দিয়ে তুমি এত কিছু কমপ্লিট করে আসতে পারছো, ওই হাতের লেখা দিয়ে বিসিএস তুমি পাস করে আসবা। এটা আগে নিজের মধ্যে আত্মবিশ্বাসটা আনো। আনার পরে ঘটনাটা হচ্ছে, তুমি জিকেতে বিশেষ করে তুমি জানো যে একটা 20 নম্বরের প্রশ্নের জন্য 24 মিনিট বরাদ্দ। এখন তোমাকে তো খাতাটা একটু লাস্টে যোগ বলে দিতে হবে, 5 মিনিটস বা 10 মিনিটস তো রাখতে হবে, 10 মিনিটসে বেশি হয়ে যায়, ধরলাম 5 মিনিটস। তাহলে ওখানের জন্য কিছুটা সময় বরাদ্দ করলে তাহলে এটা 23.5 মিনিটে চলে আসে। যে কোনো প্রশ্ন আগে তুমি ইনিশিয়ালি একটু প্ল্যান করবা, তুমি জানো 20 নম্বরের জন্য 24 মিনিট তোমার, পরের রিভিশনের জন্য আমি আরো 30 সেকেন্ড আমি বাদ দিলাম এখানের মধ্যে, আমি ধরলাম আমি হচ্ছে 22 মিনিটে লিখবো এটা, তাহলে বাকি 1 মিনিটে আমি কি করবো? তাহলে যে কোনো প্রশ্ন তুমি পড়ার পরে 1 মিনিট আগে চিন্তা করবা। এই চিন্তা করাটাকে লস না, অনেকে মনে করে 1 মিনিট চিন্তা করবো কেন, এটা তো লস, একদম লেখা শুরু করে দিবে একদিকে। তুমি আগে চিন্তা করবা আমি এটা কি লিখবো, আচ্ছা ইন্ট্রোতে কি লিখবো, এরপরে কি লিখবো, এরপরে কি লিখবো, জাস্ট 1 মিনিট একটু তুমি একটু চিন্তা করে ফেলবা। হ্যাঁ, 1 মিনিট বলতে তুমি 30 35 সেকেন্ড 40 সেকেন্ড হতে পারে, আগে মাথার মধ্যে চিন্তা করে ফেলবা যে এইটা এটা লিখবো। লেখার পরে তুমি লেখা শুরু করে দিবা। লেখা শুরু করার পরে তোমার হঠাৎ করে তোমার অনেক আবেগ উঠে যেতে পারে প্রচুর লেখার জন্য, যখনই মোটামুটি দেখবা যে 20 মিনিটের মতো হয়ে গেছে, তুমি সাথে সাথে যতটুকু লেখা হয়েছে আবেগটা কন্ট্রোল করে, তোমার অনেক কষ্ট হবে এটা, মানে এটা তোমার হচ্ছে যে প্রেমিকা বিয়ে হয়ে যাওয়ার মতো কষ্ট। লিখিত পরীক্ষায় একটা কোশ্চেন অনেক লিখতে ইচ্ছা করতেছে, কিন্তু এরপর না লিখে নিজেকে কন্ট্রোল করা, ওই যে প্রেমিকের বিয়ে হয়ে গেলে যেরকম কষ্ট, একদম এরকমই কষ্ট একটা পাবা তুমি। ওই কষ্টটা তুমি মেনে নিয়ে তুমি কনক্লুশন টেনে দিবা, ওইটা মেনে নিয়ে কনক্লুশন টেনে দিবা। এই কথাটা আজীবন মনে রাখবা, আমি তোমাদের লিখিত ক্লাস নিলে সেখানে তো বলবোই, এটা তোমাদের এখন পাইছি বলে দিই, ওখানে কনক্লুশন টেনে দিবা, 22 মিনিটে তুমি শেষ করে দিবা। তাহলে একটা কোশ্চেন 1 মিনিট ভাববা, আর বাকি 22 মিনিট তুমি লিখবা। 20 মিনিটের সময় যা হয়েছে, এরপর বাকি 2 মিনিট কনক্লুশন টেনে দিবা, শেষ। এখন ভাই কত পাতা লিখবো? ওই যে বললাম, এখন 22 মিনিটে কেউ লিখবে 4 পাতা, কেউ লিখবে 5 পাতা, কেউ লিখবে 3 পাতা, তোমার যদ্দূর সম্ভব ক্যাপাসিটি তুমি ওদ্দূর লিখবা। একজন 6 পাতা লিখছে, তুমি ওটা ওর দিকে তাকানোর দরকার কি, তুমি তো 6 পাতা লিখতে পারবা না, তোমার লেখা এত ফার্স্ট না। যার লেখা যদ্দূর ফার্স্ট তুমি অত পাতা লিখবা, 3 পাতা 4 পাতা 5 পাতা যে যদ্দূর পারে। আবার যদি এরকম হয় যে তোমার 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের জন্য সময় পাচ্ছ তুমি 12 মিনিট, 11.5 মিনিট যদি ধরি আমরা, যে রিভিশন দেওয়ার জন্য 30 সেকেন্ড যদি ধরে নিই, এখানেও সেম, তুমি ওই 30 35 সেকেন্ড আগে ভাববা কি কি লিখবা, আগে কি কি লিখবে ভাববা, ভেবে লেখা শুরু করবা।
শুরু করে ওই 10 মিনিটের সময় তুমি দেখলে যতটুকু লেখা হয়েছে, বাকি 1 মিনিট তুমি হচ্ছে কনক্লুশনটা টেনে দিবা, যতই তোমার আবেগ কাজ করুক না কেন। এক্ষেত্রে আবেগের থেকে বিবেককে বেশি মূল্য দিতে হবে, যে না আমি এটা কনক্লুশন এখানে টেনে দিব, যতই কষ্ট হোক না কেন কনক্লুশন টেনে দিবা, কারণ তুমি লেখার ইয়ে চলে আসবে, আবেগ চলে আসবে, দেখবা অটোমেটিক কিছু পারো না তাহলে প্রচুর লেখা চলে আসবে। এটা থেকে নিজেকে নিবৃত্ত করতে হবে। যে কোশ্চেন নম্বর হলো 6 বা 5 নম্বর যেখানে, তাহলে 5 নম্বর জন্য তুমি পাবো 6 মিনিট। সেম 5 মিনিটে লিখে ফেলবা, ষষ্ঠ মিনিটে গিয়ে কনক্লুশন তুমি টেনে দিবা। প্রত্যেকটা প্রশ্ন এরকম যদি লেখো, তাহলে তুমি ওভারঅল একটা ব্যালেন্স থাকবে তোমার। টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক রাখতে পারো, আবেগ যদি কন্ট্রোল রাখতে পারো, তাহলে বাংলাদেশ বলিতে তুমি 100 পাবা, মানে কিছু না পারলে 100 পাবা। তাহলে আসলে লিখিত বসে সূত্রগুলো কি কি? গণিতে টার্গেট 75+, বিজ্ঞান 75+, এটা খুবই পসিবল। এটা জানালাদের জন্য বলতেছে। বাংলা 120+, যেখানে টার্গেট রাখতে হবে বাংলা প্রথম বছর 65+, দ্বিতীয় বছর 55+। হ্যাঁ, এবার টার্গেট রাখতে হবে। ইংলিশ 120+, এটা খুবই অবশ্য মানে কঠিন একটা টার্গেট। ইংলিশ 120+ খুবই কম উঠে, কিন্তু এটা সম্ভব। তাহলে দেখো, যারা জেনারেল তাদের জন্য এখানে 390 যদি তুমি তুলতে পারো, গণিত 75+, বিজ্ঞান 75+, বাংলা 120+, ইংরেজি 120+, 390 পসিবল, তো 380। তখন তোমাকে বাংলাতে বিষয় বলি 100, আন্তর্জাতিকে 50। তুমি বলবে ভাই 540-এ গিয়ে আসলে ক্যাডার পাওয়া সম্ভব? 540 অনেক ক্যাডার পাওয়া সম্ভব, এটা তো বলতে প্লাস বলছি, এখানে তো 100+, এটা মিনিমাম টার্গেট। এখন তুমি চেষ্টা করো আরো বেশি নম্বর তোলার জন্য এগুলোতে, কিন্তু তুমি যদি টার্গেট রাখো যে আমি বাংলাদেশ আর আন্তর্জাতিকে ফুটালাম, তখন তোমার এগুলো খারাপ হবে। 1 মাস 27 দিনে আসলে তোমাকে টার্গেট করবে এগুলাই, গণিত, বিজ্ঞান, বাংলা প্রথম বছর এবং ইংলিশ, এগুলো টার্গেট করতে হবে তোমাকে। এইটা তুমিও বানাই লিখবা, তোমার বন্ধু বানাই লিখবে, তোমার গার্লফ্রেন্ডও বানাই লিখবে, বেশি সুবিধা করতে হবে না সেখানে। যারা পত্রিকা পড়বে তারা বানা লেখাটা ভালো হবে তাদের। হ্যাঁ, অন্যদের একদম বাকডুম ঘোরাডুম এরকম হবে। যারা পত্রিকা পড়ে ওদের লেখাটা সুন্দর। তো আমি স্ট্রাকচারগুলো দেখাবো যে একটা ডেটা তুমি কিভাবে খাওয়া দিও সব জায়গায়। যদি বাংলাদেশের অর্থনৈতিক ডেটাগুলো জানো, যে আমাদের জিডিপি কত, জিডিপির গ্রোথ কেমন গত 5 বছরে, হ্যাঁ, এখন আমাদের পভার্টি রেট কত, এই ডাটাগুলো তুমি কিভাবে তোমার হচ্ছে যে চিংড়ি মাছের মতো সব তরকারির মধ্যে ঢুকে দিবা, সেরকম টেকনিক তোমাদের সাথে শেয়ার করা হবে। তো তুমি এখানে যদি তোমার যদি এক্সপেকটেশন কমাও, তাহলে অন্যগুলো তুমি ফোকাস দিতে তোমার জন্য সুবিধা হবে। আর বাংলা বিষয় বলি এখানে ভালো করার মেইন টেকনিকটা টাইম ম্যানেজমেন্ট। বেশিরভাগ জিনিস তুমি বানাই লিখতে পারবা, কিন্তু সময়ের অভাবে যেটা হয়, লোকজন প্রথম দুটো লিখতে প্রচুর সময় নিয়ে ফেলে। হ্যাঁ, তাহলে এটা মাথায় রাখো, এটাই টেকনিক, আর কোনো টেকনিক নেই এখানে। আন্তর্জাতিক সেম, টাইম ম্যানেজমেন্টের টেকনিক লিখতে পারবা, যাই যাই টেকনিক না তুমি কিছু না কিছু লিখতে পারবা, কিন্তু সময় ম্যানেজমেন্টটা এখানে গুরুত্বপূর্ণ। এটা টেকনিক্যাল তোমার। তুমি তো বাংলা শুধু একটা পরীক্ষা দিবে প্রথম পত্র, টার্গেট থাকবে 65, টার্গেট থাকবে 65। ইংলিশে 120, এটা এটা ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট আমি জানি, তারপরে টার্গেট হাই রাখলাম এখানে, যেহেতু গ্রামার পার্টটুকু তোমরা, আমি বলছিলাম এটা একটু ভালো করে পড়তে হবে। তোমার যে সাবজেক্ট রিলেটেড সেখানে 140 থাকবে টার্গেট। যারা ডাক্তার, মেডিকেল সায়েন্স 140 পয়েন্ট, একদম ডাল ভাতের মতো একটা ব্যাপার। আর তুমি কদিন আগে 48 দিয়ে আসছো, 48-এ তুমি অ্যানাটমি যেটা পড়ছো এনাফ, ফিজিওলজি যেটা পড়ছো এনাফ, মেডিসিন যেটা পড়ছো এনাফ। মেডিসিন থেকে তোমার এখানের মধ্যে অনেক বেশি প্রশ্ন আসবে। তাহলে ডাক্তারদের এই 140 পাওয়া ইজি, একদম ডাল ভাতের মতো একটা ব্যাপার। তোমার টার্গেট থাকবে এগুলোতে 400, আর বাংলাদেশের মধ্যে 90 থেকে 100, আন্তর্জাতিকে 50। তুমি এই টার্গেটে তুমি কাস্টমাইজ করতে পারো, কারণ সবকে তোমার প্ল্যান মধ্যে আসলে কাজ করবে না। হতে পারে তুমি ইংলিশে পাইছো হয়তো 100, হ্যাঁ হতে পারে 100 ইংলিশের মধ্যে, হ্যাঁ, তাহলে তোমার এদিকে আরো তোমার হচ্ছে যে টার্গেট একটু বাড়বে। কিন্তু টেকনিক্যাল সুবিধা হচ্ছে, বিশেষ করে ডাক্তারদের যতগুলো সিট, এতজন ডাক্তার প্রিলি পাস করে নাই, তুমি কোনো মধ্যে 450 পাইলেই তুমি ক্যাডার ডাক্তারদের, টাইনা টুনে 450 পেলে ক্যাডার ডাক্তাররা। তাহলে তোমার এই দিক দিয়ে, এইসব দিক দিয়ে তোমার ওভারঅল তোমার টার্গেট আরো কমে যাবে। দেখা গেলো এখানে 400 মধ্যে 350 টার্গেট, হ্যাঁ, সেক্ষেত্রে এইদিকে 100 টার্গেট পাইলে হয়ে হয়ে যাবে তোমার মোটামুটি। এখন আমরা তো নিশ্চয়ই এরকম কানা কানে টার্গেট করি না, আমরা একটু বড় টার্গেটই করি। বড় টার্গেট করলে আমরা ছোটটা হলে পাবো, এই জন্য আমরা একটু বাড়াই রাখছি আর কি এখানের মধ্যে। কারণ আমি জানি তুমি 450+ পাইলে তোমার মোটামুটি ক্যাডার, কিন্তু তোমার টার্গেট থাকা উচিত 500+। টার্গেট থাকা উচিত কি 500+। সেক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে আমার জিকেতে মোটামুটি টাইনে টু, আমি মোটামুটি এখানের মধ্যে 120-30 পাইলে হবে, বানায় লিখলে বাবা এটা। আর এদিকে মোটামুটি তোমার 370 বা 380 এরকম। 500 যদি টার্গেট রাখো তুমি 500+, তাহলে তুমি 450+ এমনিই পাবা। ওকে, এই জন্য এখানে টার্গেট দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটা ইংলিশে 120 পাওয়া অনেক অনেক টাফ, বাট সাবজেক্ট রিলেটেড 140 পাওয়া ইজি। তা নিজের মতো করে তুমি চিন্তা করো যে এখানের মধ্যে আসলে কোনটা কোনটা করে। আমি যেহেতু জিকের এখানে টার্গেট কমা দিছি, তাহলে তুমি এইখানে ফোকাস দিলে বেশি করে। ওকে, যারা ভয় পাচ্ছ তোমাদের আমি ইনশিওর করি, তুমি আজকে থেকে জিকে যদি এক পাতাও যদি না পড়ো, কিছুই পড়ো না জিকে, আজকে থেকে এই মুহূর্তে তুমি এক পাতা জিকে তুমি পড়ো নাই,
তা বাংলাদেশ বিষয়গুলিতে 90 থেকে 100 পাওয়া, আন্তর্জাতিকে তোমার হচ্ছে যে 35 থেকে 40 পাওয়া, 45 পাওয়া সম্ভব। ডাক্তারদের জন্য বলতেছি। তাহলে একটু তোমার ভয় কমে গেল না? পিটিও কিভাবে হেল্প করতে পারে? আমাদের আগামীকাল থেকে পিটিওর লিখিত ব্যাচটা শুরু হয়ে যাচ্ছে। কারণ যেহেতু সময় বেশি নাই, আমরা আগামীকাল থেকে শুরু করতেছি। আগামীকাল থেকে তোমাদের ক্লাস শুরু। তোমরা ক্লাসগুলোতে মেইনলি ফলো করবা যেটা, যে তোমার লেখার কৌশলটা, স্টাইলটা ফলো করো, কোন কোশ্চেন কেমনে আনসার করতে হবে। আর ইংলিশে আমরা বিশেষভাবে জোর তো দিচ্ছি। ফ্রি হ্যান্ড রাইটিং এর যারা কম্বো ব্যাচে ছিল, তোমাদের আগেও ক্লাস হয়েছে, এখন একটু টাইট করে ক্লাস হবে। আর আমরা কিছু ম্যারাথন ক্লাসও থাকবে, যেহেতু এখানে সময় কম। আমরা কিছু ম্যারাথন ক্লাস ছাড়া আসলে কভার করতে পারবো না। হ্যাঁ। আর তোমাদের প্রতি সাজেশন যেটা থাকবে, তোমরা কালকে থেকেই লেখার প্র্যাকটিস শুরু করো। মেইনলি লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। লেখার প্র্যাকটিস কালকে থেকে শুরু করবা। এবং তুমি প্রতিদিন অন্তত তুমি হচ্ছে যে 1.5 থেকে 2 ঘন্টা লেখার প্র্যাকটিসটা করো। পরীক্ষার সময় যেমনে প্রশ্ন আসবে আসুক, তুমি লিখতে পারবা, কিছু না কিছু লিখতে পারবা। এখন থেকে তোমার লেখার প্র্যাকটিসে শুরু করে দিতে হবে। তো এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।